আসসালামু আলাইকুম। আমি ফজলে হক, অর্থনীতির শিক্ষক। 2006 সাল থেকে আমি কলেজে শিক্ষকতা করে আসছি এবং অর্থনীতি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল ইকোনমিক্স হোমের প্রতিষ্ঠাতা আমি। 2023-24 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার ইকোনমিক্স হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমত আমি বলবো, অর্থনীতি সাবজেক্টে যখন তোমাদের আসে, আশপাশের অনেকেই তোমাদেরকে ভয় দেখায় যে অর্থনীতি অনেক কঠিন, পারবি না, চুল থাকবে না, খবর আছে ইত্যাদি ইত্যাদি। এগুলাতে তোমরা কখনো পথভ্রষ্ট হব না। তোমার যোগ্যতা আছে বিধায় তুমি ইকোনমিক্সে চান্স পেয়েছো। যে পড়ে নাই আর যে পারে নাই সেই এই কথাগুলো বলে, তাদের কথায় কান দিবা না। শুরু থেকে খুব ভালো করে পড়ালেখা করবা নিয়মিত। জাস্ট 3 মাস যদি ঠিক মতো পড়ালেখা করো, ইকোনমিক্স সাবজেক্ট আজীবন তোমার ভালো লাগবে। যদি প্রথম 3 মাস নিজেকে ফাঁকি দাও, পড়ালেখা না করো ঠিক মতো, তাহলে ধরা খাবা তুমি, আতঙ্কটা থেকেই যাবে। তো কলেজে ক্লাস শুরু হওয়ার সাথে সাথেই তোমাদের কাজ হচ্ছে প্রথম 3-4 মাস একদম জোরসে পড়ালেখা করা, বুঝিয়ে পড়ালেখা করা। ইকোনমিক্স সাবজেক্ট অনেক দামি একটা সাবজেক্ট, জব মার্কেটে ব্যাপক গ্রহণযোগ্যতা এবং বিশ্বব্যাপী ব্যাপক গ্রহণযোগ্যতা এই সাবজেক্টটির। আমি কলেজে জয়েন করার পর থেকেই অনার্স লেভেলের স্টুডেন্ট, মাস্টার্স লেভেলের স্টুডেন্ট অফলাইনে পড়ায় আসছি। 2019 সাল থেকে অনলাইনে পড়াচ্ছি। আমরা যারা পড়াই, প্রাইভেটে পড়াই বা কলেজে পড়াই, কেউই কিন্তু খারাপ পড়াই না, সবাই ভালো পড়াই। বিশেষ করে অনলাইনে যারা পড়াই, এটা অনেক সাহসের দরকার। অনলাইনে ক্যামেরার সামনে দাঁড়ানো বা দেশব্যাপী বিশ্বব্যাপী একটা ফেসবুক বা ইউটিউব যে কোনো ক্লাস বা টপিক বা কন্টেন্ট আপলোড করা মানে সর্বত্র ছড়িয়ে পড়া, যে কেউ দেখবে। তো অনেক সাহস দরকার, অনেক স্টাডি দরকার। তো আমরা যারা দাঁড়াই অনলাইনে বা যারা পড়াই, অনলাইন বা বলো আর অফলাইনে বলো, অবশ্যই সবাই ভালো পড়াই। তবে এক একজনের পড়ানোর ধরন, কৌশল এক এক রকম। এই কারণেই ছাত্রছাত্রীরাও এক একজনের কৌশলকে পছন্দ করে। সবাই যে একজনের কৌশলকে পছন্দ করবে তা না, এক একজনের ক্ষেত্রে এক একজন স্যার পছন্দ হয়। তো তোমরা কারো কাছে পড়তে চাইলে আগে তার ক্লাস দেখো, ভালো করে মনোযোগ সহকারে 2-4-5টা ক্লাস দেখো। যদি ভালো লাগে তারপর তার কাছে ভর্তি হয়ে পড়ালেখা নিয়মিত করো। এখানে অমুক তমুক আমার বন্ধু বান্ধব সবাই এক জায়গায় পড়তেছে, আমি আরেক জায়গায় পড়বো, বা অফলাইন না হলে আমি ভালো লাগে না, এগুলো সব ভুল ধারণা। অনলাইন এমন একটা মাধ্যম, তুমি তোমার ঘরে বসে পৃথিবীর সবচেয়ে তোমার পছন্দের ব্যক্তিকে চয়েস করতে পারতেছ। ঠিক অনলাইন প্ল্যাটফর্মটা এরকম পড়ালেখার ক্ষেত্রে আমি বলবো, ইকোনমিক্সের ক্ষেত্রে তুমি যে জেলারেই হও না কেন বাংলাদেশের, তোমার যে স্যার ভালো লাগে, অনলাইনে যারা পড়ায় তাদের মধ্যে যে স্যারকে ভালো লাগে, তুমি তোমার ঘরে বসে সেই স্যারের কাছে পড়তে পারতেছো। এটা আসলে গড গিফটেড। তোমরা সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। আজকে আমি তোমাদের উদ্দেশ্যে একটা বড় ক্লাস নিব, মোটামুটি বড় হবে, 1 ঘন্টার মতো হবে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করবা। যদি ভালো লাগে তোমরা আমার এই অনলাইন নিউ ফার্স্ট ইয়ারের যে কোর্স আমি চালু করব আগামী 7ই মে থেকে, তোমরা এই কোর্সে ভর্তি হতে পারো। আমি এতটুকু বলবো, স্যার হয়ে এই 4টা মেজর সাবজেক্ট এত সুন্দর করে A to Z আমি বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত গোছায় দেব। 5-7 মাস পর তুমি অবাক হবা যে না, শিখলাম স্যারের কাছে। এবং অর্থনীতি তুমি পড়াইতে পারবা, এতটুকু বলে রাখি। তো আমি কথা না বলেই শুরু করতে চাচ্ছি। প্রথমত আমি তোমাদের সাবজেক্ট পরিচিতি দেব, তারপর ক্লাস শুরু করব। তোমাদের সাবজেক্ট হচ্ছে 6টা। প্রথম বর্ষে তোমরা সাবজেক্ট পাবা 6টা, তার মধ্যে 4টা হচ্ছে মেজর সাবজেক্ট, ইকোনমিক্স সাবজেক্ট কেন্দ্রিক, আর বাকি 2টা হচ্ছে নন মেজর। তো দেখেন, প্রথম আমরা বলবো মৌলিক ব্যষ্টিক অর্থনীতি, বেসিক মাইক্রো ইকোনমিক্স। দ্বিতীয়ত মৌলিক সামষ্টিক অর্থনীতি। এই সাবজেক্টগুলা কারো না কারো হেল্প নিতে হবে, এক্সপার্টের কাছ থেকে। তোমাকে নিজে 20-30% কভার করতে পারবো, বাকি 70-80% তুমি না বুঝে মুখস্থ করার মতো হবে, যেটা তোমার কাছে কঠিন মনে হবে। অবশ্যই যে কারো কাছে, আমাদের মতো শিক্ষক বা কোনো বড় ভাই বা যে যার কাছে তোমার ভালো লাগে তার কাছ থেকে বেসিক বুঝে নিতে হবে। মৌলিক গণিত, বেসিক ম্যাথমেটিক্স। মৌলিক সামষ্টিক অর্থনীতি হচ্ছে বেসিক ম্যাক্রো ইকোনমিক্স, আর এটা হচ্ছে মৌলিক গণিত, বেসিক ম্যাথমেটিক্স। মৌলিক পরিসংখ্যান, বেসিক স্ট্যাটিস্টিক্স। প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু বেসিক। ফার্স্ট ইয়ার অনার্স মানে কি? বেসিক, শুরু।
ফার্স্ট ইয়ারের বেসিক ঠিক মতো পড়বা না, সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স মানে মধ্যম লেভেলের, এটা ছিল বেসিক, তারপরে লেভেলে ভলিউম 2 মাস্টার্সে গিয়ে বেসিক পাবা, ভলিউম 3 আরও হাই লেভেলের। তো এটা ফার্স্ট ইয়ারটা এমনই একটা পড়ালেখা, একটা 10 তলা বাড়ি করবে, তোমার বেসমেন্টটা খুব সুন্দর করে করতে হবে, ভিত্তিটা স্ট্রং দিতে হবে। সেম হচ্ছে ফার্স্ট ইয়ার, তোমার ফার্স্ট ইয়ারের বেসটা খুব শক্তিশালী হতে হবে, বেসিক খুব ভালো করে বুঝিয়ে পড়ালেখা করতে হবে, তাহলে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার মাস্টার্স বা ইকোনমিক্সের যে কোনো লেভেলে তুমি খুব মজা পাবা পড়ালেখা করে। ফাঁকিবাজি করবা, সে ফার্স্ট ইয়ার থেকে শেষ লেভেল পর্যন্ত তুমি ধরা খাবা। তা আমি সব স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, ফার্স্ট ইয়ারটা খুব ভালো করে পড়ালেখা করো। ফার্স্ট ক্লাসের পিছনে ছুটবা ঠিক আছে, অবশ্যই রেজাল্ট ভালো দরকার, সেটা মাথায় রাখতে হবে আমাদেরকে, কিন্তু জেনে পড়ালেখা করতে হবে। শুধু আমরা শুরুতেই একদম প্রথম দিন থেকে সাজেশন করি, আগে বেসিক বুঝে পড়ো। তো খেয়াল করি এই 4টা সাবজেক্ট, আর 2টা নন মেজর, এইগুলো হচ্ছে মেজর সাবজেক্ট। আর নন মেজর সাবজেক্ট হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, আর এটা হচ্ছে সমাজবিজ্ঞান পরিচিতি বা সমাজকর্ম পরিচিতি। যে কোনো একটা, 2টার একটা নিতে হবে। এক এক কলেজের স্যাররা এক এক সাবজেক্ট নেওয়া আর কি, ডিপার্টমেন্টের স্যারদের সাথে কথা বলে এই সাবজেক্ট বই কিনতে হবে। এই হলো সাবজেক্ট পরিচিতি। এই 4টা সাবজেক্টে আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে পড়াবো, অনেক যত্ন সহকারে পড়াবো। আমি জুম অ্যাপসে সরাসরি পড়াবো, আমাকে যেমন পাচ্ছ কথা বলতে পারতেছো না, ভিডিও দেখতেছো, আর জুমে পড়াবো মানে কি তুমি বুঝতেছো না, স্যার এটা বুঝি নেই, কথা বলার সাথে সাথে আমার হেডফোন লাগানো থাকবে, আমি বুঝতে পারবো আমার স্টুডেন্ট অমুক কথা বলতেছে। সরাসরি আমার সাথে কথা বলতেছো, কোথায় সমস্যা, অর্থাৎ ক্লাসরুম যেরকম অফলাইনে প্রাইভেটে বলো আর কলেজে ক্লাসেই বলো, যেভাবে স্যারদের সাথে কথোপকথন হয়, না বুঝলে কথা বলো, সেভাবেই তুমি আমাকে পাবা জুম অ্যাপসের মাধ্যমে। এবং ওই ক্লাসটার আবার রেকর্ড পাবা, প্রতিটা ক্লাসেরই ভিডিও রেকর্ড করে সেগুলো তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করব। এই ভিডিওগুলো তোমরা ফাইনাল পরীক্ষা অবধি প্রয়োজনে বারবার দেখতে পারবা, যখনই দরকার এই টপিকটা আমি ভুলে গেছি একটু দেখে নেই, ওকে, এটা তোমাদের সাপোর্ট করবে। বা কারো নেট নাই, বিদ্যুৎ নাই, নেট সমস্যা, ক্লাস করতে পারলো না, সে ওই গ্যাপটা পূরণ করে নিতে পারবে। কীরকম কোর্স ফি কী ওগুলো পরে বলবো। আমরা এখন শিখব অর্থনীতির কিছু বেসিক। আমি তোমাদের মৌলিক গণিতের 3য় অধ্যায় প্রাথমিক স্থিতীয় বিশ্লেষণ, খুব মেজর একটা অধ্যায়, যে অধ্যায় থেকে 25-30 মার্কস পর্যন্ত ফাইনাল পরীক্ষা আসে, মিনিমাম 20 মার্কস, 20-22-25 পর্যন্ত ইজিলি আসে। এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল টার্ম বুঝাবো। তো এটা বুঝাতে গেলে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির বেসিক জেনে এটা পড়তে হয়। তো প্রথম অংশটা ব্যষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক অর্থনীতির যে টপিকগুলো জেনে এই ম্যাথটা পড়তে হয়, আমি সেই টপিকগুলো আলোচনা করব। খেয়াল করো, চাহিদা, যোগান এবং ভারসাম্য। অ্যাকচুয়ালি অধ্যায়টার নাম হচ্ছে প্রাথমিক স্থিতীয় বিশ্লেষণ, 3য় অধ্যায়। এটাকে আমরা সবাই বলি বাজার ভারসাম্য, সবাই বলি বাজার ভারসাম্য। তো বাজার ভারসাম্য মানে কি, চাহিদা আলোচনা করতে হবে, যোগান আলোচনা করতে হবে। চাহিদার যোগান সম্পর্কে ধারণা পাইলে চাহিদার যোগানের সমতা থেকে বাজারে ভারসাম্য অবস্থা হয়, কিভাবে হয় সেগুলো জেনে আমি তোমাদেরকে ম্যাথ শেখাবো। ক্লাসটা একটু বড় হবে, একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ক্লাস করবা, খুব ভালো লাগবে আশা করি। অর্থনীতির প্রতি একটা প্রেম তৈরি হবে, তোমাদের ভালো লাগা তৈরি হবে। আমি আলোচনা করব মেইনলি মৌলিক গণিত বিষয়ের 3য় অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে প্রাথমিক স্থিতীয় বিশ্লেষণ, সংক্ষেপে আমরা এটাকে বলি বাজার ভারসাম্য। অলওয়েজ সবাই বলি বাজার ভারসাম্য, এই কথাটা বলে আমরা বুঝি এটা 3য় অধ্যায় প্রাথমিক স্থিতীয় বিশ্লেষণ বলা হচ্ছে। তো দেখো, প্রথমত এটা এই অধ্যায় আলোচনা করতে গিয়ে আমাকে চাহিদা যোগান সম্পর্কে জানতে হবে। কাকে বলে চাহিদা? ডিমান্ডের ডি দ্বারা ডিমান্ড বোঝানো হবে। আমরা সাধারণত কোনো কিছু নেওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বা কোনো কিছু পাবার আকাঙ্ক্ষাকে চাহিদা মনে করি। আমরা সাধারণত কোনো কিছু পাবার আকাঙ্ক্ষাকে চাহিদা বলি। আসলে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে শুধু আকাঙ্ক্ষাকে চাহিদা বলে না। চাহিদা হতে গেলে 3টি বৈশিষ্ট্য বা শর্ত পালিত হতে হবে। কয়টি বৈশিষ্ট্য? 3টি শর্ত বা বৈশিষ্ট্য, 3টি শর্ত থাকতে হবে। নাম্বার 1, কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষা, ওটা একটা শর্ত মাত্র। কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষা, মনে করো আমার একটা ভালো ল্যাপটপ নেওয়ার ইচ্ছা আছে, যেটার দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা। আমি এই আকাঙ্ক্ষা, এই নেওয়ার ইচ্ছাটাকে চাহিদা মনে করি। আসলে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সেটা চাহিদা নয়। ওটা হতে গেলে
কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষা ওই দ্রব্যটা ক্রয়ের মতো আর্থিক সামর্থ্য থাকতে হবে। দ্রব্যটি ক্রয়ের আর্থিক সামর্থ্য এবং অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা, এই তিনটা শর্ত যদি পালিত হয় তাহলেই সেটাকে আমরা চাহিদা বলবো। মনে করো আমার ওই ল্যাপটপটা পাওয়ার ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু আর্থিক সামর্থ্য নাই, দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা, সে সামর্থ্য নাই। পাবার আকাঙ্ক্ষা আছে, ল্যাপটপ নেওয়ার ইচ্ছা আছে, আর্থিক সামর্থ্য নাই, অর্থ ব্যয় করে ক্রয়ের ইচ্ছা আছে, দুইটা শর্ত পালিত হয়েছে, তৃতীয়টা হয়নি, চাহিদা হবে না। বা ল্যাপটপ পাবার আকাঙ্ক্ষা আছে, সামর্থ্য আছে, কিন্তু অর্থ ব্যয় 1.5 লক্ষ টাকা খরচ করবো একটা ল্যাপটপের পিছনে, কি দরকার? 30,000 50,000 হলে তো একটা ল্যাপটপ হবে, বাকি 1 লক্ষ টাকা আমি উৎপাদনমুখী কাজে লাগাবো, বা ব্যাংকে ফালা রাখলেও মাসে 800-900 টাকা পাবো, এরকম আমরা বাস্তব জীবনে হিসাব করি। তাহলে কি আছে? পাবার আকাঙ্ক্ষা আছে, আর্থিক সামর্থ্য আছে, কিন্তু অর্থ ব্যয় করে ক্রয়ের ইচ্ছা নাই, চাহিদা হবে না। তিনটা শর্তই যখন পালিত হবে, ল্যাপটপটি পাবার আকাঙ্ক্ষা আছে, ওটা কেনার মতো আর্থিক সামর্থ্য 1.5 লক্ষ টাকা আছে, এবং অর্থ ব্যয় করে ক্রয়ের ইচ্ছাও আছে, তিনটা শর্তই যখন পালিত হবে তখনই আমরা সেটাকে চাহিদা বলবো। তাহলে চাহিদার সংজ্ঞাটা আমরা দাঁড় করাতে পারি যে একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয়ের আর্থিক সামর্থ্য এবং অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছার সমন্বিত রূপকে বা একত্রিত রূপকে বলা হয় চাহিদা। একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্য পাবার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয়ের আর্থিক সামর্থ্য এবং অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছার সমন্বিত রূপকে চাহিদা বলে। তো চাহিদা বিধিটা আমরা জানি, চাহিদা রেখা জানতে পারবো, খেয়াল করি চাহিদা বিধি বা একটা চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন। খেয়াল করবেন এগুলা আলোচনার ক্ষেত্রে আগে আপনাদেরকে জানতে হবে পিতে প্রাইস মানে কি, দাম বা মূল্য, দাম বা মূল্য, কিউতে কোয়ান্টিটি, ইকোনমিক্সের মেইন ধারণায় ঢুকে পড়ছেন আপনারা। কিউতে কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। ডিতে ডিমান্ড মানে কি? চাহিদা বা চাহিদার পরিমাণ। কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড, চাহিদার পরিমাণ। এসতে সাপ্লাই মানে কি? যোগান বা সরবরাহ। কিউএস কোয়ান্টিটি অফ সাপ্লাই, যোগানের পরিমাণ। কিউ দ্বারা কোয়ান্টিটি বোঝায়, পরিমাণ বোঝায়, যখন যে টপিক আলোচনা হবে কিউ দ্বারা তারই পরিমাণ বোঝায়। চাহিদা আলোচনার ক্ষেত্রে কিউ দ্বারা চাহিদার পরিমাণ বুঝবো, যোগান আলোচনার ক্ষেত্রে কিউ দ্বারা যোগানের পরিমাণ বুঝবো, উৎপাদন আলোচনার ক্ষেত্রে কিউ দ্বারা উৎপাদনের পরিমাণ বুঝবো। ল অফ ডিমান্ড, চাহিদা বিধি। এক্স একটা দ্রব্য, মনে করো মাছ, কোয়ান্টিটি অফ এক্স, এক্সের চাহিদা। এক্স একটা দ্রব্য, মনে করো মাছ, মাছের চাহিদা, বা কোয়ান্টিটি অফ ডিমান্ড অফ এক্স, এইভাবেও বলতে পারো। কোয়ান্টিটি অফ ডিমান্ড অফ এক্স, এক্সের চাহিদার পরিমাণ। এই যে আমরা চাহিদা আলোচনা করতেছি, শুধু কিউ দ্বারা চাহিদার পরিমাণই বোঝাবে। কোয়ান্টিটি অফ এক্স, এক্সের চাহিদার পরিমাণ। এক্সটাকে আমি কি ধরলাম? ধরলাম এটা মাছ। এক্সের চাহিদা নির্ভর করে ফাংশন অফ এক্সের দামের উপর। আমি বাজারে গেলাম মাছ কিনতে, যা দেখি তুলনামূলক দাম বেশি, তাহলে কম করে কিনবো, মানে চাহিদা কমাবো। আর দেখি যে স্বাভাবিক দামের থেকে দাম কম, যদি এরকমটা দেখি 400 টাকা কেজির মাছ 200 টাকায় পাওয়া যাচ্ছে, তখন আমি বেশি করে কিনবো, মানে কি? চাহিদা বেশি। অর্থাৎ এক্সের চাহিদা বা মাছের চাহিদা নির্ভর করে মাছের দামের উপর। মাছের চাহিদা নির্ভর করে মাছের সাথে সম্পর্কিত দ্রব্যের দামের উপর। প্রাইস অফ রিলেটিভস গুডস, সম্পর্কিত দ্রব্যের দামের উপরও নির্ভর করে। সম্পর্কিত দ্রব্য কি? দুটি দ্রব্যের মধ্যে যদি একটার সাথে অপরটার সম্পর্ক থাকে, তাহলে দ্রব্য দুটি হচ্ছে একে অপরের সম্পর্কিত দ্রব্য। সম্পর্কিত দ্রব্য দুই ধরনের, কি কি? পরিবর্তক বা বিকল্প দ্রব্য, পরিবর্তক বা বিকল্প দ্রব্য, আর একটা হচ্ছে পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্য। পরিবর্তক বা বিকল্প দ্রব্য হচ্ছে দুটি দ্রব্যের মধ্যে যদি একটার পরিবর্তে আর একটা ব্যবহার করা যায়,
তাহলে দ্রব্য দুটো হচ্ছে একে অপরের পরিবর্তক দ্রব্য। আমিষ খাবো বাসায়, মাছ না খেয়ে মাংস খাবো, বা মাংস না খেয়ে মাছ খাবো, বা মাছ না খেয়ে ডিম খাবো, আমিষ তো। তাহলে মাছের পরিবর্তে মাংস খাচ্ছি আমি, তার একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়, পরিবর্তক দ্রব্য। যদি দুইটা দ্রব্যের মধ্যে একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়, তাহলে দ্রব্য দুইটা হচ্ছে একে অপরের পরিবর্তক বা বিকল্প দ্রব্য। যেমন চিনি ও গুড়, চা ও কফি, এগুলো হচ্ছে একে অপরের পরিবর্তক বা বিকল্প দ্রব্য। আর পরিপূরক দ্রব্য হচ্ছে দুইটি দ্রব্যের মধ্যে একটা ব্যবহার করতে গেলে যদি অন্যটাও প্রয়োজন পড়ে, একটা ছাড়া আর একটা অচল, তাহলে দ্রব্য দুইটা হচ্ছে একে অপরের পরিপূরক দ্রব্য। যেমন কাগজ ও কলম, কাগজ ও কলম লিখতে গেলে, কাগজে লিখতে গেলে কলম লাগবে। গাড়ি ও পেট্রোল, চা ও চিনি, মাছ ও লবণ, মাছ রান্না করতে গেলে লবণ লাগবে। পরিপূরক দ্রব্য, অবশ্যই লবণের দামের উপর মাছের চাহিদা নির্ভর করবে, কলমের দামের উপরও কাগজের চাহিদা নির্ভর করে। আমরা আলোচনা করতেছি এক্সটা কি ধরেছিলাম, মাছ। মাছের চাহিদা নির্ভর করে মাছের দামের উপর, মাছের সাথে সম্পর্কিত দ্রব্য, প্রাইস অফ রিলেটিভস গুডস, সম্পর্কিত দ্রব্যের দাম। মনে করো সম্পর্কিত দ্রব্য মাংস বলে, মাছ মাংস দুইটা কেনার জন্য আমি বাজারে গেছি, যে দেখলাম মাছের দাম আগের মতোই আছে, স্বাভাবিক, মাংসের দাম অনেক বেড়ে গেছে, তাহলে মাংস কম করে নিয়ে মাছ বেশি করে নেব। বা মাংসের দাম অনেক কম, মাছের দাম স্বাভাবিক আগের মতোই আছে, তা মাংসের দাম কমে গেছে, তাহলে মাংস বেশি করে নিয়ে মাছ কম করে নিব। তো দেখো মাছের চাহিদা মাছের দামের উপর নির্ভর করে মাছের সাথে সম্পর্কিত দ্রব্য মাংসের দামের উপরও নির্ভর করে। এক্সের চাহিদা, কোয়ান্টিটি অফ এক্স বা কোয়ান্টিটি অফ ডিমান্ড অফ এক্স, এক্সের চাহিদা নির্ভর করে এক্সের দামের উপর, সম্পর্কিত দ্রব্যের দামের উপর, ভোক্তার আয়ের উপর। ইকোনমিক্স যেখানে ওয়াই দেখবা সেটা আয় বোঝাবে। আইতে ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ, আইতে ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বিনিয়োগ, আর ওয়াইতে হলো ইনকাম মানে হচ্ছে আয়। প্রশ্ন হতে পারে স্যার ইনকামের আয় হলো না কেন? ইনভেস্টমেন্ট আলোচনা করতে গিয়ে আয় দেওয়া হয়েছে, আবার ইনকামের ক্ষেত্রে আয় দিলে কি এলোমেলো হবে? আয় থাকলে আমরা কি বুঝবো, ইনকাম বুঝবো না ইনভেস্টমেন্ট বুঝবো? এই কারণে ইনভেস্টমেন্টে আয় দেওয়ার পর ইনকামে ওয়াই ব্যবহার করা হয়। ইকোনমিক্সের যেখানে ওয়াই দেখবা আয় বোঝাবে। এক্সের চাহিদা নির্ভর করে এক্সের দামের উপর, সম্পর্কিত দ্রব্যের দামের উপর, ভোক্তার আয়ের উপর। তোমার ফ্যামিলিতে মাছ মনে করো মাসে 10 কেজি চাহিদা করে, এটা অবশ্যই তোমার বাবার আয়ের উপর নির্ভর করে। টিতে টেস্ট, রুচি, পছন্দ, অভ্যাস, টিতে টেস্ট রুচির উপর নির্ভর করে। তোমার ফ্যামিলির সদস্যদের রুচির উপরও মাছের চাহিদা নির্ভর করে। বাসার বাচ্চা কাচ্চারা বা ফ্যামিলির সদস্যরা যদি মাছ কম পছন্দ করে তাহলে মাছ কম করে কিনবে তোমার গার্ডিয়ান, আর মাছ যদি বেশি পছন্দ করে তাহলে মাছ বেশি কিনবে। অর্থাৎ রুচির উপরও মাছের চাহিদা নির্ভর করে। এরপরে টিতে টেস্ট, রুচি, তারপরে ফ্যামিলির সদস্য সংখ্যা বা নাম্বার অফ পার্সেজার, নাম্বার অফ পার্সেজার ক্রেতার সংখ্যার উপর নির্ভর করে বা ফ্যামিলির সদস্য সংখ্যার উপর নির্ভর করে। তোমার ফ্যামিলিতে বেশি সদস্য হলে বেশি মাছ কিনতে হবে, কম সদস্য হলে কম মাছ কিনতে হবে। আজকে রংপুর সিটি বাজারে ধরে নিচ্ছি কিছু উদাহরণ দিয়ে, এই সকল বিষয়ের উপর কোনো দ্রব্যের চাহিদা নির্ভর করে। এরকম আরও অনেক বিষয় থাকতে পারে আলোচনায়, আমরা আনলাম না, এই 5টা দিয়ে দেখাচ্ছি। তো এটা কি, এটা দেখাচ্ছি আমরা এক্সের দাম বা মাছের দাম। এক্সটাকে আমরা কি ধরছি, যে এক্সটাকে মাছ বলেছি, মাছের দাম। আর সম্পর্কিত দ্রব্য কি, মাংসের দাম। ভোক্তার আয়, টিতে টেস্ট, রুচি, পছন্দ, অভ্যাস, এটা হলো ক্রেতার সংখ্যা বা পরিবারের সদস্য সংখ্যা। মনে করো আজকে রংপুর সিটি বাজারে মাছের দাম, গড় দাম হচ্ছে 400 টাকা কেজি, মাংসের অ্যাভারেজ দাম মনে করো 1000 টাকা কেজি। মাছ যারা কিনতেছে তাদের আয় আজকে মনে করো 2000 টাকা করে। রুচি সবার ফ্যামিলির সদস্যদের রুচি হচ্ছে, রুচি অনুযায়ী সবাই কেনে 1 কেজি করে। ক্রেতার সংখ্যা আজকে মনে করো 1000 জন। 1000 জন ক্রেতা সবাই যদি 1 কেজি করে কেনে, এই সকল বিষয় বিদ্যমান থাকা অবস্থায়, তো আজকে রংপুর সিটি বাজারে মাছের চাহিদা হবে 1000 কেজি। আগামীকাল সম্পর্কিত দ্রব্য মাংসের দাম 1000-1000ই থাকলো, ভোক্তাদের আয় 2000-2000ই থাকলো জন প্রতি, রুচি সবার ফ্যামিলির ওই 1 কেজিই থাকলো, ক্রেতার সংখ্যা ওই 1000 জনই থাকলো। শুধুমাত্র মাছের দাম 400 থেকে 600 চলে গেল।
মাছের চাহিদা যে সকল বিষয়ের উপর নির্ভর করে সেগুলোর মধ্যে অন্যান্য বিষয় অপরিবর্তিত। মাছের চাহিদা নির্ভর করে এই সকল বিষয়ের উপর, এগুলোর মধ্যে অন্যান্যগুলোর উপর বার চিহ্নটা দিছি। বার চিহ্ন দ্বারা এই টপিকের ক্ষেত্রে এই বিষয়গুলো ফিক্সড বোঝানো হচ্ছে, এগুলোর কোনো পরিবর্তন হচ্ছে না। আগামীকাল মাংসের দাম 1000ই থাকলো, ভোক্তার আয় 2000ই থাকলো, রুচি সবার 1 কেজি করেই থাকলো, ক্রেতার সংখ্যা ওই 1000 জনই থাকলো। শুধুমাত্র এক্সের দামের উপর দেয়নি, অর্থাৎ মাছের দামের উপর এই বার চিহ্নটা দেয়নি, অর্থাৎ এটার পরিবর্তন হবে। এগুলো সব অপরিবর্তিত থেকে, অন্যান্য বিষয়সমূহ অপরিবর্তিত থেকে শুধুমাত্র মাছের দাম যদি পরিবর্তন হয়, মাছের দাম যদি 400 থেকে 600 যায়, অর্থাৎ দাম যদি ঊর্ধ্বমুখী হয়, দাম যদি বাড়ে, তাহলে মাছের চাহিদা কি হবে? কমে যাবে। আর মাছের দাম যদি কমে তাহলে মাছের চাহিদা কি হবে? বেড়ে যাবে। কোনো দ্রব্যের চাহিদা যে সকল বিষয়ের উপর নির্ভর করে সেগুলোর মধ্যে অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত, যেগুলোর উপর নির্ভর করে সেগুলোর মধ্যে অন্যান্যগুলো অপরিবর্তিত থেকে শুধুমাত্র আলোচ্য দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার কি সম্পর্ক? এখানে বিপরীতমুখী সম্পর্ক। দাম বাড়ে, চাহিদা কমে, দাম কমে, চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ক কি চাহিদা বিধি বলে। এটাকে ব্যাখ্যা করার জন্য আমরা একটা একমাত্রিক চাহিদা অপেক্ষক নেব। এই যে চাহিদার পরিমাণ, এক্সের চাহিদা কি এই সকল বিষয়ের উপর নির্ভর করে, যেগুলোর উপর নির্ভর করে সেগুলো হচ্ছে স্বাধীন চলক, আর চাহিদাটা নির্ভর করে, চাহিদার পরিমাণটা হচ্ছে অধীন চলক। কোয়ান্টিটি অফ এক্স, এক্সের চাহিদা কি নির্ভর করতেছিল ওই এক্সের চাহিদা অধীন চলক, আর বাকিগুলো যে ডান পাশে ছিল সমানের ডান পাশে সেগুলো হচ্ছে স্বাধীন চলক। তাহলে স্বাধীন চলক সমূহের উপর অধীন চলক চাহিদার পরিমাণের এই নির্ভরশীলতার সম্পর্ক যে অপেক্ষকে দেখানো হয় তাকে বলা হয় চাহিদা অপেক্ষক। ধরি একটি একমাত্রিক চাহিদা অপেক্ষক কিউডি ইকুয়াল 20 - 4p। পিতে কি? প্রাইস মানে দাম। কোন একটা লজেন্স মনে করো পার পিস 1 টাকা করে দাম, বসা পির জায়গায় 1, পি এর মান 1, পিতে প্রাইস 4 × 4, 20 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 16। অর্থাৎ দাম যখন 1 টাকা করে তখন তুমি 16 পিস ক্রয় করো। দাম যখন 2 টাকা করে, 4 × 2 = 8, 20 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 12। অর্থাৎ 12টি একদিনে চাহিদা করো। এরকম আর কি, যে স্বাধীন চলক দাম, চাহিদার পরিমাণ নির্ভর করে কার উপর? দামের উপর। কোনো দ্রব্যের চাহিদা নির্ভর করে ওই দ্রব্যের দামের উপর, সম্পর্কিত দ্রব্যের দামের উপর, ভোক্তার আয়ের উপর, রুচি পছন্দ অভ্যাসের উপর, ক্রেতার সংখ্যার উপর বা ফ্যামিলির সদস্য সংখ্যার উপর, যতগুলো বিষয়ের উপরই নির্ভর করুক না কেন, এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রধানত নির্ভর করে ওই দ্রব্যের দামের উপর। দামটাই হচ্ছে মেইন স্বাধীন চলক। এই কারণে চাহিদা অপেক্ষক আলোচনার ক্ষেত্রে সবসময় দামটাকে স্বাধীন চলক ধরে উদাহরণ আনা হয়। স্বাধীন চলক দাম এবং অধীন চলক চাহিদার পরিমাণের মধ্যকার সম্পর্ক যে অপেক্ষকে দেখানো হয় সেটি হচ্ছে চাহিদা অপেক্ষক। এটা একটা চাহিদা অপেক্ষক। এখানে স্বাধীন চলক পি এর পাওয়ার নাই মানে কত আছে? 1। যে অপেক্ষকে স্বাধীন চলকের পাওয়ার 1-এর সমান, পাওয়ার বা সূচক বা ঘাত 1-এর সমান, সেটাকে বলা হয় একমাত্রিক অপেক্ষক, লিনিয়ার ফাংশন। লিনিয়ার মানে কি? একমাত্রিক বা সরল রৈখিক বা রৈখিক। এক্ষেত্রে পি এর সাথে কি আছে? -4। এই -4টা হচ্ছে ঢাল। স্বাধীন চলকের সাথে যে সহগ থাকে চিহ্ন সহ, সেটা হলো ঢাল। আর এই যে 20টা আছে সংখ্যা মান, যেটা স্থির মান, সেটা হলো ছেদক বা ইন্টারসেপ্ট। আর ঢাল হচ্ছে স্লোপ। ঢাল স্লোপ কিভাবে কোনটা হয় এইগুলো আমি পরে যখন বিস্তারিত এই টপিকের উপর আলোচনায় থাকবো কখনো ইনশাল্লাহ তখন দেখাবো। আপাতত আমরা মেইন টপিকে আসি, আমরা চাহিদা বিধি আলোচনা করতেছি। তো দেখো এখন কোন দ্রব্যের দাম, যে দ্রব্য নিয়ে আলোচনা হচ্ছে, এখন দাম পি ইকুয়াল 1 টাকা হলে চাহিদা কিউডি ইকুয়াল 20 - 4 × 1। পি এর জায়গায় 1 বসাইছি, 4 × 4, 20 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 16। দাম অর্থাৎ কোনো একটা লজেন্স পার পিস যখন 1 টাকা করে দাম, তখন তুমি একদিনে চাহিদা করো 16 পিস লজেন্স। এখন দ্রব্যটা কি আমরা জানি না, এই কারণে একক বলবো। যদি কলম হয় ডজন বলবো বা পিস বলবো। কোনো দ্রব্য মাছ বা মাংস বা যে কোনো দ্রব্যকে কেজি বলবো বা মন বলবো। এখন দ্রব্যটা কি আমরা জানি না, মন, পিস, কেজি, টন কি বলবো জানি না, একক বলবো। কি দ্রব্য হয় হোক, মাছ হলে কেজি বুঝাবে বা মন বুঝাবে, কলম হলে পেন পিস বুঝাবে বা ডজন বুঝাবে, একক দ্বারা সবই বুঝায়। দাম পি ইকুয়াল 2 টাকা হলে চাহিদা কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল 20 - 4 × 2। পি এর জায়গায় 2 বসাইলাম, 4 × 2 = 8, 20 থেকে 8 বিয়োগ করলে হবে 12 একক। দাম যখন 2 টাকা করে তখন একদিনে চাহিদা করো 12টি দ্রব্য। দাম যখন 3 টাকা করে
তখন চাহিদা করো 20 - 4 × 3, 3 × 4 = 12, 20 থেকে 12 বিয়োগ করলে হবে কি 8। দাম যখন 4 টাকা করে তখন চাহিদা 20 - 4 × P এর জায়গায় 4 বসাও, 4 × 4 = 16, জাস্ট P এর মান বসাচ্ছি 1 2 3 4, এগুলো P এর পজিশনে মানগুলো বসাইছি। 4 × 4 = 16, 20 থেকে 16 বিয়োগ করলে কত হবে 4 একক। অর্থাৎ দাম যখন 4 টাকা করে তখন তুমি চাহিদা করো 4 একক দ্রব্য। খেয়াল করো এদিকে চাহিদা সূচি দেখাচ্ছি। দাম P, চাহিদার পরিমাণ বা চাহিদা কিউ বা কিউডি যেটাই বলো, যে কোনো একটা লিখলেই হবে। কোনো দ্রব্যের দাম যখন 1 টাকা তখন তুমি একদিনে চাহিদা করতেছো 16 পিস। দাম যখন 2 টাকা তখন তুমি চাহিদা করতেছো 12 পিস বা 12 একক। দাম যখন 3 টাকা করে একটায় তখন তুমি একদিনে চাহিদা করতেছো 8 পিস। দাম যখন 4 টাকা করে একটায় তখন তুমি চাহিদা করতেছো 4 পিস। একদিনকে একটা নির্দিষ্ট সময়, 1 টাকা দামে একদিনে চাহিদা করো 16টা, 2 টাকা দামে একদিনে চাহিদা করো 12টা, 3 টাকা দামে একদিনে চাহিদা করো 8টা, 4 টাকা দামে একদিনে চাহিদা করো 4টা। একদিনকে একটা নির্দিষ্ট সময়। একটি নির্দিষ্ট সময় কোনো দ্রব্যের বিভিন্ন দামে বিভিন্ন চাহিদার পরিমাণ যে সূচিতে দেখানো হয় তাকে বলা হয় চাহিদা সূচি। আমরা দেখতে পাচ্ছি চাহিদা সূচিতে খেয়াল করো দাম আস্তে আস্তে বাড়তেছে, চাহিদা কি হচ্ছে কমতেছে। উল্টা পাশে দেখো দাম কমতেছে, চাহিদা বাড়তেছে। দাম আর চাহিদার কি পাচ্ছি আমরা বিপরীতমুখী সম্পর্ক পাচ্ছি। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্কটাই তো চাহিদা বিধি। আমরা চাহিদা রেখা অঙ্কন করব। ভূমি অক্ষে লিখবেন এইভাবে চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ কোয়ান্টিটি অফ ডিমান্ড। লম্ব অক্ষে দাম, দুইটা অক্ষ বিবেচনা করা হয়। প্রাইস, লম্ব অক্ষে দাম। দাম কত পর্যন্ত আছে এখানে 4 পর্যন্ত আছে। খেয়াল করিও দাম আছে 4 পর্যন্ত। একটা স্পেস যতটুকু নিলাম এতটুকুকে আমি 1 টাকা বললাম। আর একটা একই মাপের স্পেস যদি নেই আমি এটাকে 2 বলবো, এটাকে 3 বলবো, এটাকে 4 বলবো। অর্থাৎ 0, এটা চাহিদার পরিমাণও 0, এখানে দামের পরিমাণও 0। লম্বে দাম দেখাইছি, ভূমিতে চাহিদার পরিমাণ দেখাইছি। 0 থেকে যত ডান পাশে যাবা চাহিদার পরিমাণ বাড়বে, যত বামে আসবা 0 পর্যন্ত তত চাহিদার পরিমাণ কমে কমে 0-তে আসবে। সেমভাবে 0 থেকে যত উপরে উঠবা দাম বাড়বে, যত নিচে নামবা দাম কমতে কমতে 0 হবে। লম্বকে একটা স্পেস যতটুকু নেব প্রতিটা স্পেস একই মাপে নেব। একটাকে যদি আমি 1 বলি আর একটা একই মাপে নিলে আরও 1, তাহলে 1 আর 1 কত হবে 2, আর 1 3, আর 1 কত হবে 4। দাম 4 পর্যন্ত আছে, আমরা 4 পর্যন্ত মান নিয়েছি। চাহিদার পরিমাণ সর্বোচ্চ কত হচ্ছে রে বাবা দেখো তো 16 পর্যন্ত। দেখো একটা স্পেস যতটুকু নেব প্রতিটা একই মাপে নেব। 4 8 12 16। ভূমিতে একটা স্পেস যতটুকু নিয়েছি প্রত্যেকটা স্পেস একই মাপে নিতে হবে। আমি ফ্রি হাতে করতেছি, একটু কম বেশি হতে পারে। আপনারা চিত্র আঁকার ক্ষেত্রে ছোট স্কেল যে আছে স্বচ্ছ চার্চের বা কাছের যে স্কেলগুলো আছে, চার্চের স্কেল, জ্যামিতি বক্সের যে স্কেলটা, ওটাতে সেন্টিমিটার দাগ আছে। যে কোনো একটা দাগের সাথে এই মূলবিন্দু বা অরিজিন পয়েন্টটা মিলাই নিয়ে বাকি দাগগুলোতে একটা করে ডট ডট দিলে এই মাপগুলো সমান মাপ পাবা। দ্রুত তোমরা পেন্সিল দিয়ে আঁকতে পারবা। অবশ্যই চিত্রগুলা খাতায় পেন্সিল দিয়ে আঁকতে হবে। দাম যখন দেখো চাহিদা কত কত আছে, প্রথমটা 4, এতটুকুকে 4 বললাম। আর একটা এতটুকু যদি এটাও 4, 4 আর 4 কত হবে 8, আরও 4 মানে কি 12, 8 4 12, আরও 4 মানে কি 12 আর 4 16। দাম যখন 1 তখন চাহিদা কত 16। দাম যখন 1 টাকা করে তখন চাহিদা করি 16 একক দ্রব্য। আমি মনে করো দাম যখন 1 তখন চাহিদা করি আমি 16 একক দ্রব্য। খেয়াল করবেন ফ্রি হাতে করতেছে, একটু বোকা হতে পারে, এটা মেনে নিতে হবে। দাম যখন 2 টাকা করে তখন আমি একদিনে চাহিদা করি 12 একক দ্রব্য। দাম যখন 2 টাকা করে তখন আমি একদিনে চাহিদা করি 12 একক দ্রব্য। দাম যখন 3 টাকা করে তখন আমি একদিনে চাহিদা করি 8 একক দ্রব্য। দাম যখন 4 টাকা করে তখন আমি একদিনে চাহিদা করি 4 একক দ্রব্য। এই যে 4টা বিন্দু পাইলাম, দাম আর চাহিদার সম্পর্কিত বিন্দু এ বি সি ডি, এই 4টা বিন্দু সংযোগ করে যে রেখাটা পাইলাম এটাই হলো চাহিদা রেখা ডিডি বা ডিডি প্রাইম বা ডিডি1 যেটা লেখে। রেখাটা দেখো সরল আকৃতির, বাঁকা আকৃতির হয়নি, বাম থেকে ডান দিকে নিম্নগামী, এটা কিন্তু বক্রাকৃতির। আর এটা কি সরল আকৃতির। একমাত্রিক চাহিদা অপেক্ষকের কারণে এখানে পি এর পাওয়ার নাই মানে কত আছে 1। দ্যাট মিনস
একমাত্রিক অপেক্ষক বা সরল রৈখিক অপেক্ষক, যে অপেক্ষকে স্বাধীন চলকের পাওয়ার 1 সমান, সেটা হচ্ছে একমাত্রিক বা সরল রৈখিক অপেক্ষক। একমাত্রিক বা সরল রৈখিক অপেক্ষকের ক্ষেত্রে রেখাটা স্ট্রেট লাইন হয়। স্বাধীন চলকের ঢাল যদি ঋণাত্মক হয় তাহলে হবে নিম্নগামী, আর ঢাল যদি ধনাত্মক হয়তো, আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ দেখব যোগান রেখার ক্ষেত্রে, যোগান অপেক্ষকের ক্ষেত্রে ঢাল ধনাত্মক হলে রেখাটা হয়তো ঊর্ধ্বগামী। অনেক বেসিক আমি তুলে ধরার চেষ্টা করতেছি, এরপরে কেউ সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01716974057, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো সহযোগিতা নিতে পারেন না অর্থনীতি শিক্ষামূলক। দেখে এদিকে খেয়াল করি সবাই, আমরা চিত্র যে রেখাটা পেলাম ডিডি চাহিদা রেখা, এই ডিডি রেখাটাই হচ্ছে চাহিদা রেখা। খেয়াল করো, এই বিন্দুতে দাম যখন 4 টাকা তখন চাহিদা কত? 4 একক। এ থেকে বিতে আসো, দাম কমলো, 3 টাকা হলো, 4 থেকে 3 আসলো, চাহিদা 4 থেকে বেড়ে 8 গেল। বি থেকে সিতে আসো, দাম আরও কমলো, 3 থেকে 2 আসলো, চাহিদা আরও বেড়ে গেল, 8 থেকে 12তে গেল। সি থেকে ডিতে আসো, দাম আরও কমলো, চাহিদা বেড়ে 16তে গেল। অর্থাৎ দাম কমে চাহিদা বাড়ে। এখানে দেখো ডি বিন্দুতে দাম 1, চাহিদা কত? 16। ডি থেকে সিতে আসো, দাম 2, চাহিদা কত? 12। সি থেকে বিতে আসো, দাম 3, 2 থেকে 3 গেল, চাহিদা 12 থেকে কমে 8 আসলো। অর্থাৎ দাম বাড়ে চাহিদা কমে, দাম কমে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার কি বিপরীতমুখী সম্পর্ক, এটাই হচ্ছে চাহিদা বিধি। আমরা চাহিদা সম্পর্কে মোটামুটি বেসিক জানলাম। আমরা আলোচনায় আছি কিন্তু মৌলিক গণিত বিষয়ের প্রাথমিক স্থিতি বিশ্লেষণ 3য় অধ্যায়ের বাজার ভারসাম্য নিয়ে আলোচনা করব। তো বাজার ভারসাম্য দেখাতে গেলে আমাকে চাহিদা জানতে হবে, যোগান জানতে হবে। ভারসাম্য টপিকটা জেনে ওই সম্পর্কিত গাণিতিক সমস্যার আমরা সমাধান করব ইনশাল্লাহ। আজকের ক্লাসে আমরা মৌলিক গণিতের 3য় অধ্যায়ের একটা ম্যাথ সলিউশন করবই ইনশাল্লাহ। এখন আমরা জানবো যোগানটা কি। একটু ধৈর্য সহকারে পুরো ক্লাসটা করবেন, কেউ টেনে টেনে করবেন না। এখানে অনেক বেসিক আমি তুলে ধরছি। নতুন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, একটু ধৈর্যশীল হতে হবে আর ইকোনমিক্সকে ভালোবাসতে হবে। কপালে যেটা লেখে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন ভালো কিছুই লেখে। আর ইকোনমিক্স তো প্রাউড ফিল করার মতো সাবজেক্ট। কিসের চান্স পেয়েছেন ইকোনমিক্স বলার সময় কিন্তু একদম বুক চিতিয়ে বলতে পারেন। আর অ্যাভেলেবেল যে সাবজেক্ট স্টুডেন্টরা পড়ালেখা করে, নাম বললাম না, সব সাবজেক্টেই ভালো, একটু কিন্তু তারা অমুক সাবজেক্টে পড়ি এরকমটা একটু দুর্বল হয়েই বলে। আর আপনারা ইকোনমিক্স বলার সময় কিন্তু এটা শারীরিক ভাষাটাই চেঞ্জ হয়ে যায়। তো পড়ালেখার ক্ষেত্রে শুধু শারীরিক ভাষা চেঞ্জ করলেই তো হবে না, পড়ালেখার ক্ষেত্রেও আপনাকে একটু হলেও সময় দিতে হবে। প্রতিদিন পড়ালেখা করতে হবে নিয়মিত। যে 5 ঘন্টা করে পড়ালেখা করবে প্রতিদিন, সে নিশ্চিত ফার্স্ট ক্লাস পাবে। লিখে দিচ্ছি প্রথম ক্লাসে 2023-24 শিক্ষাবর্ষের স্টুডেন্টদেরকে আমি লিখে দিতে পারবো যে প্রতিদিন যদি তুমি মিনিমাম 5 ঘন্টা পড়ালেখা করো, তুমি নিশ্চিত 3.25-এর ঊর্ধ্বে রেজাল্ট করবা। প্রতিদিন তুমি যদি 8 থেকে 10 ঘন্টা লেখাপড়া করো, তোমার কলেজে তুমি যত বড় কলেজে পড়ালেখা করো না কেন, তোমার কলেজে তুমি ফার্স্ট হবা। আর প্রতিদিন তুমি 10 ঘন্টা অ্যাভাব পড়ালেখা করো, তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় বা তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করো, যে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্টুডেন্ট, সেই বিশ্ববিদ্যালয়ে তুমি লিস্টেড থাকবা, ফার্স্ট হবা, সেকেন্ড হবা বা থার্ড হবা। এটাই বাস্তবতা। তো খেয়াল করি, আমরা এখন আলোচনা করব যোগান বা সরবরাহ, একই শব্দ। সাপ্লাই, এটাকে এস দ্বারা নির্দেশ করব আমরা। যোগান কাকে বলা হয়? আমরা সাধারণত কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য পরিমাণকে যোগান মনে করি। আমরা সাধারণত কোনো দ্রব্যের বিক্রয়যোগ্য পরিমাণকে যোগান বলে থাকি। মনে করো আমি শার্ট উৎপাদন করেছি, 100 পিস শার্ট উৎপাদন করেছি। 20 পিস শার্ট আমি আমার নিজের কাছে রেখে দেব, আমিও ব্যবহার করব, আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে তাদেরকে কয়েকজনকে গিফট করব। এটা নিজের জন্য রেখে দিলাম, নিজের জন্য রেখে দেব। মনে করো 20 পিস শার্ট, ঠিক আছে। 100 পিসের মধ্যে 20 পিস আমি রেখে দিলাম, আর বাকি থাকে কতটুকু? 80 পিস। এই 80 পিস আমরা কি করি? এটাই হলো বিক্রয়যোগ্য পরিমাণ। আমরা এটাকেই যোগান মনে করি, এটা আমরা বিক্রি করি। অতিরিক্ত যেটা সেটা আমরা কি করি? উৎপাদন করে বাড়তি যেটা পাই, প্রয়োজনের অতিরিক্তটা কি করি? বিক্রয় করি। এই বিক্রয়যোগ্য পরিমাণকেই আমরা যোগান মনে করি। আসলে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বিক্রয়যোগ্য পরিমাণকে যোগান বলে না। যোগান হতে গেলে দেখো কি বোঝাচ্ছে, আজকের বাজার দাম, আজকে আজকে কথাটা বলার দরকার নেই, মনে করো আজকে বাজার দাম 1000 টাকা পিস। প্রতিটি শার্টের দাম, প্রতিটি শার্টের দাম মনে করো 1000 টাকা।
তখন তুমি এই 1000 টাকা দামে তোমার বিক্রয়যোগ্য 80 পিস থেকে তুমি আজকে বিক্রি করতে চাচ্ছ 30 পিস শার্ট বিক্রয় করতে ইচ্ছুক বা বিক্রি করতেছো। এই 30 পিস শার্টই হচ্ছে যোগান। একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের নির্দিষ্ট দামে বিক্রেতা যে পরিমাণ বিক্রয় করতে রাজি বা বিক্রি করে, এটি হচ্ছে যোগান। সংজ্ঞাটা কি লিখবো আমরা? যে একটি নির্দিষ্ট সময় কোনো দ্রব্যের নির্দিষ্ট দামে বিক্রেতা যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তাকে ওই দ্রব্যের যোগান বলে। এখন দাম যদি 1500 টাকা পিস হয়, যদি 1500 টাকা পিস হয়, তখন দাম বেড়ে গেল, তখন তুমি কি করবা? বেশি করে বিক্রি করবা, 60 পিস বিক্রি করবা বা 80 পিসে বিক্রি করবা। তার মানে কি দেখলাম আমরা? দাম যখন বেশি এক্স দ্রব্যের, মনে করো এখানে এক্সটা হলো শার্ট, এক্সটাই হচ্ছে শার্ট। দাম যখন বেশি কি করতেছ? দাম এক্সের দাম যখন বেশি তখন তুমি বেশি বিক্রি করতেছো, কোয়ান্টিটি অফ সাপ্লাই অফ এক্স বেশি বিক্রি করতেছো। দাম যখন কম তখন তুমি কম বিক্রি করতেছো। দাম আর যোগানের মধ্যে কি সম্পর্ক? সমমুখী বা ধনাত্মক। সমমুখী মানে দাম বাড়ে বিক্রয়ের পরিমাণ বাড়ে বা যোগান বাড়ে, দাম কমে যোগানও কমে, সমমুখী সম্পর্ক। আর চাহিদার ক্ষেত্রে কি ছিল? দাম আর পরিমাণের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক ছিল। তো আমরা সংজ্ঞাটা দাঁড় করাতে পারি, একটি নির্দিষ্ট সময় কোনো দ্রব্যের নির্দিষ্ট দামে বিক্রেতা যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তাকে ওই দ্রব্যের যোগান বলে। আমরা যোগান বিধিটা জেনে আমাদের মেইন আলোচনায় যাব। আজকের মেইন আলোচনা বলতে যে উদ্দেশ্যে আমরা অগ্রসর হচ্ছি, মৌলিক গণিতের 3য় অধ্যায় প্রাথমিক স্থিতি বিশ্লেষণের একটা মেজর ম্যাথ শিখবো ইনশাআল্লাহ। খেয়াল করি যোগান বিধি, ল অফ সাপ্লাই। কোন দ্রব্যের যোগান, কোয়ান্টিটি অফ সাপ্লাই অফ এক্স, এক্স এর যোগান কি ধরেছিলাম একটু আগে? ধরি এক্সটা হচ্ছে শার্ট, এক্স এর যোগানের পরিমাণ নির্ভর করে ফাংশন অফ প্রাইস অফ এক্স, এক্স এর দামের উপর। এক্স এর দাম, প্রাইস অফ এক্স, এক্স এর দামের উপর নির্ভর করে। এক্স এর সাথে সম্পর্কিত দ্রব্যের দামের প্রাইস অফ রিলেটিভস গুডস, এগুলো আর ডিটেলস লিখবো না, চাহিদার ক্ষেত্রে আমি দেখাইছিলাম। সম্পর্কিত দ্রব্যের দামের উপর নির্ভর করে। প্রাইস অফ ফ্যাক্টরস, উপকরণের দামের উপর নির্ভর করে। শার্ট উৎপাদন করতে কাপড়, বোতাম, সুতা বা আদার্স যত উপকরণ লাগে এগুলোর দামের উপর, লেবার, শ্রম মূলধন, এগুলোর দামের উপরও নির্ভর করে। উপকরণের দামের উপর যোগান নির্ভর করে। উপকরণ মেইনলি শ্রম মূলধন, এগুলোই উপকরণ বোঝায়। ভূমি শ্রম মূলধন সংগঠন, এগুলো হলো উপকরণ। এগুলোর দামের উপর নির্ভর করে। প্রাকৃতিক অবস্থার উপর নির্ভর করে। প্রযুক্তির উপর, টেকনোলজি, প্রযুক্তির উপর নির্ভর করে। করের উপর নির্ভর করে। ভর্তুকির উপর নির্ভর করে। এই ছোট এসতে সাবসিডি বোঝায়। সাবসিডি মানে হচ্ছে ভর্তুকি, আর টিতে ট্যাক্স বোঝানো হচ্ছে এখানে। ট্যাক্স মানে কর। এই সকল বিষয়ের উপর নির্ভর করে। এগুলোর মধ্যে অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থেকে যদি শুধুমাত্র শার্টের দাম বাড়ে, চাহিদা বিধির ধারণার মাথায় রাখো, অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থেকে যদি শার্টের দাম বাড়ে তাহলে শার্টের যোগান বাড়বে, বিক্রয়ের পরিমাণ তুমি বাড়াবা। শার্টের দাম যদি কমে তাহলে বিক্রয়ের পরিমাণও কমবে, মানে শার্টের যোগানের পরিমাণ কমবে। দাম বাড়ে যোগান বাড়ে, দাম কমে যোগান কমে। তাহলে দাম আর যোগানের মধ্যে কি সমমুখী বা ধনাত্মক সম্পর্ক। এটাই হচ্ছে যোগান বিধি। কোন দ্রব্যের যোগান যে সকল বিষয়ের উপর নির্ভর করে সেগুলোর মধ্যে অন্যান্য বিষয়সমূহ অপরিবর্তিত থেকে আলোচ্য দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। দাম ও যোগানের এই সমমুখী সম্পর্ককে যোগান বিধি বলে। আশা করি আপনারা বুঝেছেন। ধরি একটি একমাত্রিক যোগান অপেক্ষক, একটি একমাত্রিক যোগান অপেক্ষক, কোয়ান্টিটি অফ সাপ্লাই ইজ ইকুয়াল, মনে করেন 2 + 2p। এখানে দেখেন পি এর সামনে কি চিহ্ন? প্লাস চিহ্ন, অর্থাৎ ঢাল ধনাত্মক। কারণ কি? দাম বাড়ে যোগান বাড়ে, দাম কমে যোগান কমে, সমমুখী সম্পর্ক। চাহিদার ক্ষেত্রে এখানে মাইনাস ছিল, কারণ কি? দাম বাড়ে চাহিদা কমে, দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক। এখানে পি এর পাওয়ার নাই মানে কত আছে? 1। রেখাটা কি হবে? সরলাকৃতির। একমাত্রিক স্বাধীন চলকের যে অপেক্ষকের স্বাধীন চলকের পাওয়ার নাই মানে কি 1, অর্থাৎ যে অপেক্ষকের স্বাধীন চলকের সর্বোচ্চ ঘাত বা সূচক 1-এর সমান সেটাকে বলা হয় একমাত্রিক অপেক্ষক। একমাত্রিক অপেক্ষকের কারণে এই অপেক্ষক হতে প্রাপ্ত রেখাটা সোজা আকৃতির বা সরলাকৃতির হবে এবং ঢাল ধনাত্মকের কারণে রেখাটা হবে ঊর্ধ্বগামী। খেয়াল করি, দাম
পি ইকুয়াল 1 হলে কোয়ান্টিটি অফ সাপ্লাই ইজ ইকুয়াল 2 প্লাস 2 ইন্টু 1, 2 প্লাস 2 ইন্টু পি এর জায়গায় 1, 2 1 2, 2 2 4। দাম পি ইকুয়াল 2 হলে কি বেস ইকুয়াল 2 প্লাস 2 ইন্টু 2, 2 2 গুণে 4 আর 2 6। দাম 3 টাকা হলে কোয়ান্টিটি অফ সাপ্লাই 2 প্লাস 2 ইন্টু পি এর জায়গায় 3 বসাও, 3 2 গুণে 6 আর 2 8। দাম পি ইকুয়াল 4 হলে কোয়ান্টিটি অফ সাপ্লাই 2 প্লাস 2 ইন্টু 4, 4 2 গুণে 8 আর 2 10। আশা করি আপনারা বুঝেছেন। এখন দেখেন দাম পি, যোগানের পরিমাণ বা যোগান, যোগানের পরিমাণ বা যোগান, কোয়ান্টিটি অফ সাপ্লাই। দাম 1 2 3 4, যোগান কত কত? 1 টাকা দামে যখন দাম 1 টাকা তখন আপনি বিক্রি করেন কটা? 4টা। দাম যখন 2 টাকা তখন বিক্রি করেন 6টা। দাম যখন 3 টাকা তখন বিক্রি করেন 8 একক। দাম যখন 4 টাকা তখন বিক্রি করেন 10 একক বা 10 পিস। দাম যখন 4 টাকা তখন বিক্রি করেন 10 পিস। 1 টাকা দামে কটা? 4টা, 2 টাকা দামে 6টা, 3 টাকা দামে 8টা, 4 টাকা দামে 10টা যোগান দেওয়া হয়। তো ওই সূচি সাপেক্ষে দেখেন 1 টাকা করে যখন দাম তখন একদিনে বিক্রি করি আমি 4 একক, 2 টাকা করে যখন দাম তখন একদিনে বিক্রি করি আমি 6 একক, 3 টাকা করে যখন দাম একটায় তখন আমি একদিনে বিক্রি করি 8 একক। একদিন কি একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের বিভিন্ন দামে বিভিন্ন যোগানের পরিমাণ যে সূচিতে দেখানো হয় তাকে বলা হয় যোগান সূচি। আমরা দেখতে পাচ্ছি দাম আস্তে আস্তে বাড়তেছে, যোগানও বাড়তেছে, দাম পর্যায়ক্রমে কমতেছে, যোগানও কমতেছে। অর্থাৎ দাম বাড়ে, যোগান বাড়ে, দাম কমে, যোগান কমে। দাম ও যোগানের এই সমমুখী সম্পর্ককে যোগান বিধি বলে। আমরা চিত্রে দেখব। ভূমি অক্ষে যোগানের পরিমাণ, কথায় লিখবেন যোগানের পরিমাণ, লিখে এটা ব্র্যাকেটে লিখবেন। লম্ব অক্ষে দাম, প্রাইস। দাম শুরু এখান থেকে, খেয়াল করি 1 2 3 4, দাম 1 2 3 4, দাম 4 পর্যন্ত আছে। যোগান কত? 10 পর্যন্ত। 2 4 6 8 10, 4 6 8 10। দাম যখন 1 টাকা তখন যোগান কত? 4 একক। দাম যখন 1 টাকা তখন যোগান 4 একক। প্রশ্ন হতে পারে স্যার 2 তো ছিল না, ওই যে স্কেল মেনটেন করার জন্য 2টা আমি লিখেছি। দাম যখন 2 টাকা তখন যোগান 6 একক। 2 ব্যবহার হবে না, পরে থাকবে, সমস্যা কি। দাম যখন 3 টাকা তখন যোগান কত? 8 একক। অবশ্যই স্কেল পেন্সিল ব্যবহার করতে হবে খাতায়। দাম যখন 4 টাকা তখন যোগান 10 একক। এই যে বিন্দু সমূহ পাইলাম, দাম আর যোগানের সম্পর্কিত 4টা বিন্দু পেয়েছি, নাম দিলাম এ বি সি ডি। এই 4টা বিন্দু সংযোগ করে যে রেখাটা পাইলাম এটি হচ্ছে সাপ্লাই কার্ভ, সাপ্লাইয়ের এস যোগান রেখা। বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী এবং সরল আকৃতির বা সোজা আকৃতির। এটাও কিন্তু ঊর্ধ্বগামী, এটা হলো বক্রাকৃতির বা বাঁকা আকৃতির। আর এটা কি স্ট্রেট লাইন, সরল আকৃতির। কেন? এখানে স্বাধীন চলক দাম পি এর পাওয়ার বা ঘাত কত? সর্বোচ্চ ঘাত 1। দাম যখন 1 এই বিন্দু অনুযায়ী তখন যোগান কত? 4। এ থেকে বিতে আসলাম, দাম বেড়ে গেল, 1 থেকে 2 আসলো, যোগানও বেড়ে গেল, 6 আসলো 4 থেকে। 1 টাকা দামে যোগান কত ছিল? 4। 2 টাকা দামে যোগান 6। সিতে আসেন 3 টাকা দামে যোগান 8। দিতে আসেন 4 টাকা দামে যোগান 10। দাম বাড়ে, যোগান বাড়ে। উল্টা পাশে দেখেন দাম কমে, যোগান কমে। ডি বিন্দুতে দাম 4, যোগান 10। ডি থেকে সিতে আসলো, দাম 3, যোগান কত? 10 থেকে 8 আসলো। সি থেকে বিতে আসলো, দাম আরও কমলো, 3 থেকে 2 আসলো, যোগানও কমে গেল। অন্যান্য বিষয় পরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগানও কমে। দাম ও যোগানের এই সমমুখী সম্পর্ককে যোগান বিধি বলে। এবং দাম ও যোগানের এই সমমুখী সম্পর্কের কারণেই যোগান রেখা দেখেন আপনাদের ওই পাশ থেকে বাম দিক, এটা হলো ডান দিক, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, বাম দিক থেকে ডান দিকে রেখাটা কি? ঊর্ধ্বগামী ও সরল আকৃতির। আশা করি আপনারা বুঝেছেন। এখন আমরা আলোচনা করব আমাদের সে আলোচ্য টপিক ভারসাম্য। খেয়াল করি আমরা আলোচনা করব ভারসাম্য, ইকুইলিব্রিয়াম। এই ইকুইলিব্রিয়ামের ভারসাম্য বিন্দুটা দ্বারা নির্দেশ করা হয়। ভারসাম্য বিন্দু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামের টা লেখা হয়। দুইটা বিপরীত শক্তির সমতা অবস্থাটাকে বলা হয় ভারসাম্য। দুটি বিপরীতমুখী শক্তি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বা ঘাত প্রতিঘাতের মাধ্যমে যখন সমান হয় বা সমতায় আসে, লেভেল হয়, কম বেশি থাকে না, সেই অবস্থাটাকে বলা হয় ভারসাম্য। এক কথায় দুটি বিপরীতমুখী শক্তির সমতা অবস্থাটাকে বলা হয় ভারসাম্য।
দাম বাড়লে চাহিদা কি হয়? কমে, কিন্তু যোগান বাড়ে। আমরা শিখেছি দাম বাড়লে চাহিদা কমে, আর দাম বাড়লে যোগান কি হয়? বাড়ে। তাহলে দাম বাড়লে চাহিদা কমে, কোনো দ্রব্যের দাম বেড়ে গেলে তার চাহিদা কমে যায়, ক্রেতারা কম করে কেনে আর বিক্রেতারা বেশি বিক্রি করতে চায়। চাহিদা কে করে? ক্রেতা। বিক্রয় করে কে? বিক্রেতা। তাহলে চাহিদা অপেক্ষক হচ্ছে ক্রেতার, আর যোগান অপেক্ষক হচ্ছে বিক্রেতার। চাহিদা অপেক্ষক হচ্ছে ক্রেতার, চাহিদা করে কে? ক্রেতা। ক্রয় করা মানে চাহিদা করা, আর বিক্রয় করা মানে সরবরাহ বা যোগান দেয়া, সরবরাহ বা যোগান দেয়া। তাহলে বিক্রয় করে কে? বিক্রেতা। তাহলে বিক্রেতার অপেক্ষক কি? যোগান অপেক্ষক। আর ক্রয় করে কে? ক্রেতা। চাহিদা করে বা ক্রয় করে। তাহলে চাহিদা অপেক্ষকটা কার? ক্রেতার। খেয়াল রাখবেন। আমরা জেনেছি যে দাম বাড়লে চাহিদা কমে আর যোগান কি হয়? দাম বাড়লে যোগান বাড়ে। কোনো দ্রব্যের এক্স দ্রব্য, মনে করি এক্স একটা দ্রব্য, এক্স এর দাম যদি বাড়ে তাহলে এক্স এর চাহিদা কি হয়? কোয়ান্টিটি অফ ডিমান্ড অফ এক্স, এক্স এর চাহিদা কমে যায়। কিন্তু বিক্রেতারা কি করে? এক্স এর যোগান বাড়ায়, বিক্রি বাড়ায়। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে কিন্তু যোগান বাড়ে। তাহলে চাহিদার যোগান দুটো বিপরীত শক্তি। দাম বাড়লে চাহিদা কমে, যোগান কি হয়? বাড়ে। চাহিদা কমে, যোগান বাড়ে। তাহলে দুটা বিপরীত শক্তি। এই দুটা বিপরীত শক্তি যখন সমতায় আসবে বা সমান হবে, সেই অবস্থাটাকে বলা হয় ভারসাম্য। এক কথায় কোনো দ্রব্যের নির্দিষ্ট দামে যখন চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান হবে, অর্থাৎ বিক্রেতার যে পরিমাণ বিক্রি করতে চাবে, ক্রেতারাও যদি ঠিক ওই পরিমাণেই কিনতে চায় বা চাহিদা করতে চায়, তাহলে ওই অবস্থাটাকে বলা হয় ভারসাম্য। মনে করো আজকে কোনো একটা মাছ 500 টাকা দাম কেজি, প্রতি কেজির দাম 500 টাকা। 500 টাকা কেজিতে ক্রেতারা কিনতে চাচ্ছে 50 কেজি, 500 টাকা দামে বিক্রেতারাও বিক্রি করতে চাচ্ছে 50 কেজি। বিক্রেতারা বিক্রি করতে চাওয়া মানে কি? যোগান। আর ক্রেতারা কিনতে চাওয়া মানে কি? চাহিদা। তাহলে চাহিদাও 50 কেজি, যোগানও 50 কেজি। কত দামে? 500 টাকা দামে। তাহলে চাহিদার যোগান পরস্পর সমান, দুটোই 50 কেজি। অর্থাৎ চাহিদার যোগান সমান, দুটো বিপরীত শক্তি পরস্পর সমান মানে সমতা। আর ওই অবস্থায় যে দাম 500 টাকা যে দাম, ওটাই হলো ভারসাম্য দাম, আর 50 কেজিটা হচ্ছে ভারসাম্য পরিমাণে। তো খেয়াল করো, আমি একটা চিত্রের মাধ্যমে দেখাবো। জাস্ট মন করা একটা চিত্র আঁকতেছি, খেয়াল করো। ভূমি অক্ষে চাহিদার পরিমাণ ও যোগানের পরিমাণ। ভূমি অক্ষে এটা হলো 0 বা ও, কখনো 0 বলা হয় প্রয়োজনে, আর কখনো ও ধরা হয়। ভূমি অক্ষ এটা হলো লম্ব অক্ষ, এটা হলো মূলবিন্দু। অর্থাৎ ভূমি অক্ষের শুরু এখান থেকে এদিকে যত যাব চাহিদা যোগানের পরিমাণ বাড়বে, এদিকে আসলে চাহিদা যোগানের পরিমাণ কমবে। এদিকে গেলে দাম বাড়বে, এদিকে আসলে দাম কমতে কমতে 0 হবে। তো খেয়াল করি সবাই, এটা হলো চাহিদা রেখা। আমরা শিখেছি এরকম হয়, বাম থেকে ডান দিকে নিম্নগামী সরলাকৃতির। আর এটা হচ্ছে যোগান রেখা, এটা মন করার রেখা আঁকলাম আমি। খেয়াল করো, চাহিদা রেখা ডিডি এবং যোগান রেখা এস এস তারা পরস্পর ই বিন্দুতে ছেদ করে। এই বিন্দুতে OP0 দামে বা 500 টাকা কেজিতে, 500 টাকা কেজি দাম, 500 টাকা কেজিতে চাহিদা রেখা অনুযায়ী, চাহিদা কে করে? ক্রেতা। এই চাহিদা রেখাটা হচ্ছে ক্রেতার, চাহিদা অপেক্ষক হচ্ছে ক্রেতার, আর বিক্রি করে বা যোগান দেয় কে? বিক্রেতা। তাহলে যোগান অপেক্ষক বা যোগান রেখা হচ্ছে বিক্রেতার। তাহলে OP0 দামে বা 500 টাকা কেজিতে চাহিদা রেখা অনুযায়ী এই দামে, OP0 দামে ক্রেতারা চাহিদা করে OQ0 পরিমাণ বা 50 কেজি। আবার যোগান রেখা অনুযায়ী এই OP0 দামে বা 500 টাকা কেজিতে যোগান রেখা অনুযায়ী বিক্রেতারা বিক্রি করে OQ0 পরিমাণ বা 50 কেজি। অর্থাৎ চাহিদা রেখা অনুযায়ী চাহিদার পরিমাণও OP0 দামে 50 কেজি, যেখানে ছেদ করেছে চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর যেখানে ছেদ করে, ওই বিন্দু অনুযায়ী চাহিদা 50 কেজি, যোগানও 50 কেজি। অর্থাৎ চাহিদা রেখা যোগান রেখা যেখানে ছেদ করে সেটাই হলো ভারসাম্য। দুটো বিপরীত শক্তি সমান হয়েছে, চাহিদাও 50, যোগানও 50 বা OQ0। এই বিন্দুটি হচ্ছে ভারসাম্য বিন্দু। কি বলেছিলাম? ইকুইলিব্রিয়ামের ইটা বেশি লেখা হয় ভারসাম্য বিন্দুতে, অন্য বর্ণ লেটার লিখলেও সমস্যা নেই, ইটা বলবা তাহলে সুবিধা। ভারসাম্য বিন্দু ই অনুযায়ী এই OP0 বা 500 টাকা দামটা হচ্ছে ভারসাম্য দাম। যে দামে চাহিদা ও যোগান সমান সেই দামকে বলা হয় ভারসাম্য দাম, আর যে পরিমাণের ক্ষেত্রে চাহিদা দাম যোগান দাম সমান সেই পরিমাণকে বলা হয় ভারসাম্য পরিমাণ। তার মানে এই 500 টাকা দামটা হচ্ছে ভারসাম্য দাম, আর 50 কেজিটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। আরও ডিটেলস আমরা শিখব কীভাবে রেখা সূচি, দুটো অপেক্ষকের সাহায্যে, সূচিচিত্রের সাহায্যে চাহিদা রেখা যোগান রেখা অঙ্কন করে কীভাবে ভারসাম্য নির্ধারিত হয়। আমরা এখন আমাদের আলোচ্য টপিক, আজকের যে উদ্দেশ্যে আমরা এত কিছু পড়ে আসলাম, সে আলোচ্য টপিকের ওপরই থাকবো। আমাদের
প্রাথমিক স্থিতীয় বিশ্লেষণ 3য় অধ্যায় মৌলিক গণিত বিষয়ের এই অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট ম্যাথ আমি করাবো। সবাই মনোযোগ সহকারে খেয়াল করবেন, খুব ভালো লাগবে আশা করি। কোশ্চেনটা খেয়াল করো, কিউতে কোশ্চেন মিন করতেছে এখানে কোন দ্রব্যের চাহিদা অপেক্ষক কিউডি ইকুয়াল, কিউডিতে কি কোয়ান্টিটি অফ ডিমান্ড 15 - 2p এবং যোগান অপেক্ষক কিউএস ইকুয়াল -3 + p হলে ক নাম্বার ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার বলেছে চিত্র অঙ্কন করে ভারসাম্য দাম ও পরিমাণ দেখাও বা নির্ণয় করো। গ নাম্বার বলেছে সরকার বিক্রেতার উপর দ্রব্যের একক প্রতি 3 টাকা কর আরোপ করলে ভারসাম্য দাম ও পরিমাণ কত। ঘ নাম্বারে এসে বলেছে কর আরোপ করে সরকার কি করতেছে, টাকা পাচ্ছে, আয় করতেছে। সরকারের করের মাধ্যমে যে আয় সেটা কি বলা হয়, রাজস্ব আয়। একটা দেশের কর আরোপের ফলে সরকারের রাজস্ব আয় কত। খেয়াল করি সবাই মনোযোগ সহকারে, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভালো লাগবে এবং ইকোনমিক্সের প্রতি অনেক অনেক ভালোবাসা তৈরি হবে যদি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। কেউ ভিডিও টানবা না, A to Z মনোযোগ সহকারে খেয়াল করবা, বুঝে বুঝে পড়বা, খুব ভালো লাগবে। দেখো অ্যান্সার দেয়া আছে, চাহিদা অপেক্ষক কিউডি ইকুয়াল 15 - 2p এবং যোগান অপেক্ষক কিউএস ইজ ইকুয়াল -3 + p। প্রথম কোশ্চেন কি বলেছে, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। আমরা কি শিখেছি, দুটো বিপরীতমুখী শক্তির সমতা অবস্থাটাই হচ্ছে ভারসাম্য। কোন দ্রব্যের চাহিদা আর যোগান দেওয়া থাকলে তাহলে চাহিদা আর যোগান সমান, সমতাটাই হচ্ছে ভারসাম্য শর্ত। কোন দ্রব্যের বাজার ভারসাম্যের শর্ত হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল কোয়ান্টিটি অফ সাপ্লাই। দুটা বিপরীতমুখী শক্তি, দাম বাড়লে চাহিদা কি হয়, কমে, আর যোগান কি হয়, বাড়ে। দাম বাড়লে চাহিদা কমে, দাম বাড়লে যোগান কমে। ভুল বলছি, দাম বাড়লে চাহিদা কমে, দাম বাড়লে যোগান বাড়ে। তাহলে দাম বাড়লে চাহিদা কমে কিন্তু যোগান বাড়ে। তাহলে চাহিদার যোগান দুটো বিপরীত শক্তি, এই দুটো শক্তি যখন সমতা আসবে, কোনো দ্রব্যের চাহিদার পরিমাণ আর যোগানের পরিমাণ যখন সমান হবে, তখন ওই দ্রব্যের বাজারে ভারসাম্য অবস্থা বিদ্যমান। ক নাম্বারে বলেছে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় আমরা লিখবো এখন কি, বাজার ভারসাম্যের শর্তানুসারে। ভারসাম্যের শর্তানুযায়ী বা শর্তানুসারে খেয়াল করবেন, কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল কোয়ান্টিটি অফ সাপ্লাই। দ্রব্যটির চাহিদার পরিমাণ ইজ ইকুয়াল যোগানের পরিমাণ। কোয়ান্টিটি অফ ডিমান্ড কি দিয়ে আসছে রে বাবা, দেখো তো, 15 - 2p ইজ ইকুয়াল কোয়ান্টিটি অফ সাপ্লাই কত দেওয়া আছে, -3 + p। পিতে কি প্রাইস মানে দাম, কিউএস এটা, আর কিউডি হলো এটা। কিউডি এর মান বসাইছি, কিউএস এর জায়গায় কিউএস এর মান বসাইছি। পি গুলাকে বামে রাখবো, -2p তো সমানের বামে আসেই, সমাধান করবো আর কি। প্লাস পিটাকে বামে নিয়ে আসবো, কি হবে, -p -3, এই +15টাকে সমানের ডানি নিয়ে যাও, -15 হবে। তাহলে -3p ইজ ইকুয়াল -18। তাহলে p ইজ ইকুয়াল মাইনাস মাইনাস উঠে গেল, বা -18/-3, মাইনাস মাইনাস উঠে যাবে 3 × 6 = 18। অর্থাৎ চাহিদা আর যোগানের সমতা অবস্থায় বা ভারসাম্য অবস্থায় দাম পাইলাম p = 6, পিতে প্রাইস মানে দাম, অর্থাৎ ভারসাম্য দাম হচ্ছে 6 টাকা। এখন এই p এর মান তুমি চাহিদা অপেক্ষকে বসাও বা যোগান অপেক্ষকে বসাও, যে কোনো একটাতে বসাও। দেখো তুমি চাহিদাতে বসা, দেখো p এর মান বসাও এখানে, 6 × 2 = 12, 15 থেকে 12 বিয়োগ করো 3 হবে। যোগানে বসাও, p এর জায়গায় 6, 6 - 3 মানে কি 3, যে কোনো একটাতে বসাও, তো দুটাতে বসালেও 3 আসবে। এখানেও 6 বসলে 3 আসে, পুরাটার মান, চাহিদার মান। যোগানে বসলে হচ্ছে যোগানের পরিমাণ 3 আসে। এখন p এর মান চাহিদায় বসাও বা যোগানে বসাও, যে কোনো একটাতে বসাও। তো আমরা চাহিদা অপেক্ষকে বসাই, p এর মান চাহিদা অপেক্ষকে বসাই, p এর মান চাহিদা অপেক্ষকে বসাই। চাহিদা অপেক্ষক কি দেওয়া আছে, কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল 15 - 2p। 15 - 2 × p এর মান কত পাইলাম, p এর জায়গায় 6, p এর মান আমরা 6 পেয়েছি। 6 × 2 = 12, 15 থেকে 12 বিয়োগ করলে কত হবে, 3। এখানে আর ডি লিখবো না, এটা আমরা কি বের করেছি, ভারসাম্য পরিমাণ বের করেছি, শুধু কিউ লিখবো। ভারসাম্য পরিমাণ বলতে ওইটাই চাহিদার পরিমাণ এবং ওইটাই যোগানের পরিমাণ। ভারসাম্য পরিমাণ বলতে কি, চাহিদার যোগান দুটারই পরিমাণ বোঝায়। আমরা এখন লিখব অতএব ভারসাম্য দাম, অতএব
সুতরাং ভারসাম্য দাম পি বার, ভারসাম্য মানটাকে বার চিহ্ন দ্বারা দেখানো হয় আর কি। পি বার ইজ ইকুয়াল 6 টাকা এবং ভারসাম্য পরিমাণ কিউ বার ইজ ইকুয়াল 3 একক। এটাই হচ্ছে ক নাম্বার অ্যান্সার। খ নাম্বারে বলেছে চিত্র অঙ্কন করে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। চিত্র অঙ্কন করে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। শুধু খ নাম্বারটাই যদি কোশ্চেন আসে তা আমি এটা ক নাম্বার হইল আপনারা উঠাবেন। খ নাম্বারটাই এখানে দেখাচ্ছি, দেখেন খ নাম্বার লিখলাম চিত্র অঙ্কন করে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। খেয়াল করবেন, যদি শুধু খ নাম্বারটাই কোশ্চেনে আসে, চাহিদা অপেক্ষক দিল, যোগান অপেক্ষক দিল, বলল চিত্র অঙ্কন করে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো, এটাই 4 মার্কসের কোশ্চেন, বাকি একটাও নাই। ক গ ঘ এগুলো না, শুধু খ নাম্বারটাই। খ নাম্বার না দিয়ে বললো চাহিদা অপেক্ষক একটি দ্রব্যের চাহিদা অপেক্ষক কিউ ইকুয়াল 15 - 2p এবং যোগান অপেক্ষক কিউ এস ইকুয়াল -3 + p হলে চিত্র অঙ্কন করে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। 4 মার্কসের খ বিভাগে আসবে বা 5 মার্কসের আসবে, তো গ বিভাগে 5 মার্কসের ক খ আকারে আসে। তো তখন আমরা এইভাবেই লিখবো, বাজার ভারসাম্যের শর্ত অনুসারে দামটা শুধু বের করে নেব, কারণ আমাদের এই মানটা হেল্প করবে। এতটুকু আসলাম মনে করো, এসে আমরা এখন সূচি দেখব, চাহিদা যোগান সূচি দেখব। খেয়াল করবেন, দাম পি, চাহিদা কিউ ইকুয়াল কি 15 - 2p, যোগান কিউ এস ইকুয়াল -3 + p। খেয়াল করো, দাম কত পেয়েছি আমরা? 6। একটা দামে একটা পরিমাণ, মানে একটা বিন্দু। একাধিক বিন্দু হলে না আমি চাহিদা রেখাটাই 3টা বিন্দু সংযোগ করে চাহিদা রেখা পাবো, বা একাধিক বিন্দু হলে এই 2টা 3টা বিন্দু একাধিক বিন্দু সংযোগ করে আমি যোগান রেখা পাবো। এখানে যেহেতু শুধু ভারসাম্য দাম বের করেছি, ভারসাম্য দামটা মনে করে আমি মাঝে লিখলাম, এর আগে একটা অর্থাৎ 6-এর কম একটা মান ধরবো। ভারসাম্য দাম যত তার থেকে কম একটা মান ধরবো, তার থেকে বেশি একটা মান ধরবো। কম ধরলাম মনে করো 5, এটা ধরলাম মনে করো বেশিটা ধরলাম 7, অর্থাৎ 6-এর কম একটা, 6-এর বেশি একটা। আমি এটা কি 4, 6, 8 ধরতে পারতাম, বা 3, 6, 9 ধরতে পারতাম। যদি ভারসাম্য মানটা 6 না হয়ে মনে করো 50 হইতো, পি এর জায়গায় 6 না হয় 50 হইতো, তাহলে কি বলতাম 40, 50, 60। 50 থেকে একটা কম ধরতাম, একটা বেশি ধরতাম, বা 25, 50, 75 এভাবে করলেও হবে। সামঞ্জস্যপূর্ণ একটা মান ধরতে হবে, একাধিক আর কি। যত ভারসাম্য দাম তার থেকে কম একটা, তার থেকে বেশি একটা। 3টা দাম ধরলাম, এখন 3টা বিন্দু পাবো, ইজিলি চাহিদা রেখা, ইজিলি যোগান রেখা অঙ্কন করতে পারবো। দাম যখন 5 টাকা, বসাও 5, পি এর জায়গায় 5 বসাও, পি এর মান তো 5 ধরলাম আমরা। 5 × 2 = 10, 15 থেকে 10 বিয়োগ করলে হবে 5। দাম যখন 6 টাকা, বসাও 6, 6 × 2 = 12, পি এর জায়গায় 6 বসাবা, 6 × 2 = 12, 15 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 3। দাম কত ধরছি? 7, বসাও 7, 7 × 2 = 14, 15 থেকে 14 বিয়োগ করে কত হবে? 1। 7 টাকা দামে আমরা চাহিদা করি কতটা? একটা। বিক্রেতারা কি করে দেখো, 5 টাকা দামে যোগান বা বিক্রি করে কটা? দাম যখন 5, বসাও 5, পি এর জায়গায় 5, 5 - 3 কত হবে? 2। 5 টাকা দামে বিক্রেতারা 2টা বিক্রি করে। দাম যখন 6 টাকা, বসাও 6, পি এর জায়গায় শুধু পি আছে, এখানে এখানে ঢাল কিন্তু নাই, মানে কি +1 আছে, 1 আছে। 6 - 3 মানে কি 3। 7 - 3 মানে কি 4। আশা করি বুঝেছেন। 5 টাকা দামে ক্রেতারা কিনতে চায় 5টা, কিন্তু বিক্রেতারা বিক্রি করতে চায় 2টা। 6 টাকা দামে ক্রেতারা কিনতে চায় বা চাহিদা করে 3টা, বিক্রেতারাও বিক্রি করে 3টা বা যোগান দেয়। চাহিদা যোগান সমান, মানে এটাই তো ভারসাম্য। এটা কি চাহিদা যোগান দুটোই সমান। দেখো, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ দুটোই সমান, অর্থাৎ এই 6 টাকার দাম হচ্ছে ভারসাম্য দাম, এটা হচ্ছে ভারসাম্য পরিমাণ 3 এককটা। আমরা চিত্রে দেখবো, উপরের সূচির মাধ্যমে নিচে চিত্র অঙ্কন করে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করে দেখানো হলো। চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। এগুলো আপনারা কথায় লিখবেন, দাম লিখে ব্র্যাকেটে পি লিখবেন, চাহিদা ও যোগানের পরিমাণ লিখে এটা ব্র্যাকেটে লিখবেন। দাম যখন কত কত আছে, দাম দেখো তো 5, 6, 7। এখানে দেখো, আমি যদি এইভাবে যাই,
1 2 3 4 5 6 7, এই যে 5 6 7, এগুলো তো এই জায়গাটা পড়ে থাকবে, দেখতে অড লাগবে। তো আমার যেরকম মান আছে ওই মান সাপেক্ষে আমি যদি ধরি, মনে করো এটা 4 ধরলাম, এটাকে কত বলা লাগে? 8 বলা লাগে। আমি তা না বলে মানে এত ধরলাম, দেখো আগে এটাকে যদি 4 বলি, আমরা সিস্টেমকে শিখছিলাম একটা স্পেস যতটুকু ধরবো, যত মান ধরবো পরেরটা একই মান একই মাপ যেহেতু নিছি, এটা যতটুকু এটাও ততটুকু, এটা 4 হলে এটা 8 হওয়া লাগে। তা না করে আমি কি ধরলাম? 5 6 7 ধরলাম। অ্যাকচুয়ালি প্রতি ঘরে আমি 1 করেই ধরছি। আমার এখানে 5 দিয়ে শুরু, আমি প্রথমটা 4 লিখেছি। অর্থাৎ এই 4 হইতে যতটুকু স্পেস দরকার, এই যে 1 2 3 4 5 6 7, এই যে এই স্পেসটুকু দরকার 4 হতে, সেই স্পেসটুকু এখানে আছে। এখানে যদি কাটা দাগ দাও বা ভাঙা দাগ দাও, এই দাগ দ্বারা বুঝাবে 4 হইতে যে স্পেসটুকু দরকার সেটা এখানে আছে। 2টা টান দিতে পারো বা একটা টান দিতে পারো বা এইভাবে দিতে পারো, একটা দাগ দিলেই হইল। এইভাবে দিলে ইজিলি বোঝাবে যে 4 হইতে যতটুকু স্পেস দরকার সেটা এখানে ভাঁজ করা আছে, গোছানো আছে। এখন দেখো দাম গেল কি 5 6 7 আমরা পাইছি। 4 এমনিতে লিখছি স্কেল মেনটেন করার জন্য, আমি এটা 5 লিখলেও হয়তো 5 6 7 লিখলেও 100% রাইট। আর চাহিদা যোগানের পরিমাণ সর্বোচ্চ মান, ভূমি অক্ষে আমি চাহিদা দেখাইছি, যোগানও দেখাইছি। সর্বোচ্চ মান কত আছে রে বাবা এখানে? চাহিদা যোগান 5। দেখো 1 2 3 4 5, একটা স্পেস 1 করে ধরছি, এটাতে ওই দাগ দেওয়ার দরকার নেই। এটা 1 যত ধরছি এটা তো তত, 1 থেকে 2 গেছি আমি, 1 থেকে 6 তো যাইনি, গ্যাপ তো দেয়নি, একটা স্কেল মেনটেন করে গেছি। 1 2 3 4 5, যদি তুমি 6ও লেখো সমস্যা নেই, 6 ব্যবহার হবে না, পড়ে থাকবে। দাম যখন 5, তুমি প্রথমত চাহিদা রেখা আঁকবা, চাহিদা ফলো করো। দাম যখন 5 তখন চাহিদা কত? 5। দাম যখন 5 তখন চাহিদা হচ্ছে 5, এই যে 5 পর্যন্ত আসতে হবে, এই বিন্দু পাইলা। দাম আর চাহিদার সম্পর্কিত বিন্দু পাইলা। দাম যখন 6 তখন চাহিদা কত? প্রথমত চাহিদাটা রেখাটাই আঁকা কমপ্লিট করবা। 6 টাকা দামের চাহিদা 3 একক, 6 টাকা দামের চাহিদা 3 একক। তারপরে দাম যখন 7 টাকা তখন চাহিদা কত একক? 1 একক। 7 টাকা দামের চাহিদা 1 একক। এই যে দাম আর চাহিদার সম্পর্কিত 3টা বিন্দু পেলে, এইটা এটা এবং এটা লিখতে পারো, এগুলা CDE, বা না লিখলেও সমস্যা নেই। দাম ও চাহিদার এই সম্পর্কিত বিন্দুসমূহ সংযোগ করে যে রেখাটা পাইলাম এটি হলো চাহিদা রেখা DD। আশা করি বুঝেছ। এখন যোগান রেখা আঁকবো ওই সূচি দিয়েই আমরা। দেখো বিভিন্ন দামে বিভিন্ন যোগানের পরিমাণ আছে। দাম যখন 5 টাকা, খেয়াল করো, দাম যখন 5 টাকা তখন যোগান কত? 2 একক। 5 টাকা দামে বিক্রেতারা কটা বিক্রি করে? 2টা বিক্রি করে, এই যে যোগান। এখন এই যে দাম আর যোগান দেখবো, দাম আর যোগান। দাম যখন 5 টাকা তখন বিক্রি করে বিক্রেতা কটা? 2টা। 5 টাকা দামে বিক্রেতারা বিক্রি করে 2টাই, একটা বিন্দু পেলাম। দাম আর যোগানের সম্পর্কিত বিন্দু। 6 টাকা দামে বিক্রেতা কটা বিক্রি করে? 3টা। দাম যখন 6 টাকা তখন বিক্রেতা বিক্রি করে 3 একক। 6 টাকা দামে বিক্রেতা বিক্রি করে 3 একক, এই বিন্দু, এই যে 3। 7 টাকা দামে বিক্রেতা বিক্রি করে 4 একক। 7 টাকা দামে দাম বেশি, বিক্রেতা বেশি বিক্রি করতে চায়, 4 এককে যে একটা বিন্দু পেলাম। এই যে দাম আর চাহিদার সম্পর্কিত 3টা বিন্দু পেয়েছে, এটা এটা এবং এটা। এই 3টা বিন্দু সংযোগ করে যে রেখাটা পেলাম এটি হচ্ছে যোগান রেখা। খেয়াল করি, এই রেখাটি হচ্ছে যোগান রেখা। তাহলে চাহিদা রেখা DD এবং যোগান রেখা SS তারা পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু এই অনুযায়ী ভারসাম্য দাম 6 টাকা এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে 3 একক। 6 টাকা দামের চাহিদা রেখা অনুযায়ী চাহিদার পরিমাণ দেখো, 6 টাকা দামের চাহিদার পরিমাণ 3 একক। যোগান রেখা অনুযায়ী 6 টাকা দামের যোগানের পরিমাণও 3 একক। চাহিদা ও যোগান সমান। এইখানে আপনারা লিখবেন ওপরের সূচি অনুযায়ী, চিত্রের আগে লিখবেন চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। উপরের সূচি অনুযায়ী চিত্রে প্রাপ্ত চাহিদা রেখা DD এবং যোগান রেখা SS তারা পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। চাহিদা ও যোগান রেখা যেহেতু এই বিন্দুতে ছেদ করে, কাজে এই বিন্দু হলো ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু ই অনুযায়ী ভারসাম্য দাম 6 টাকা এবং ভারসাম্য পরিমাণ 3 একক। উপরের চিত্র লিখতে পারেন চিত্রের ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে বা নির্দেশিত। উপরের সূচি অনুযায়ী চিত্রে প্রাপ্ত চাহিদা রেখা
ডিডি এবং যোগান রেখা এসএস কমা তারা পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? চাহিদা রেখা এবং যোগান রেখা এই বিন্দুতে ছেদ করে, পরস্পর এই বিন্দুতে ছেদ করে বা ছেদ করেছে। কাজেই এই বিন্দুই হলো ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু ই অনুযায়ী ভারসাম্য দাম পি বার ইজ ইকুয়াল, ভারসাম্য দাম কত? লম্বে তো দাম দেখাইছি, এতে লম্ব পর্যন্ত আসে, লম্বে দাম দেখে ভারসাম্য দাম কত? 6 টাকা। পি বার ইজ ইকুয়াল 6 টাকা এবং ভারসাম্য পরিমাণ কিউ বার ইজ ইকুয়াল, এই যে ভূমি অক্ষে পরিমাণ দেখাইছি, এই যে ভারসাম্য বিন্দু ইতে পরিমাণ কত? 3 একক, 3 একক। এটি হচ্ছে অ্যান্সার। আমাদের বলেছিল চিত্র অঙ্কন করে ভারসাম্য দাম ও পরিমাণ দেখাও, সেটাই দেখাইছি। এখন আমরা গ নম্বরে আসব। সরকার যদি প্রতি একক দ্রব্যের উপর 3 টাকা কর আরোপ করে, ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে? গ নম্বরটা বলেছে সরকার বিক্রেতার উপর দ্রব্যের একক প্রতি 3 টাকা কর আরোপ। কার উপর কর আরোপ করছে? বিক্রেতার উপর। বিক্রেতা বা উৎপাদনকারী, তার অপেক্ষক কোনটা? যোগান। বিক্রেতা বিক্রি করে বা যোগান দেয়। বিক্রি করা মানে কি? যোগান দেয়া। সরকার বিক্রেতার উপর দ্রব্যের একক প্রতি 3 টাকা কর আরোপ করায় যোগান অপেক্ষক চেঞ্জ হবে। যেহেতু বিক্রেতার উপর কর আরোপ করছে, বিক্রেতার অপেক্ষক কি? যোগান। যোগান অপেক্ষকটা চেঞ্জ হবে, নতুন যোগান অপেক্ষক হবে। খেয়াল করো, যদি ক্রেতার উপর কর আরোপ করতো, চাহিদা অপেক্ষক চেঞ্জ হতো। ক্রেতার অপেক্ষক কি? চাহিদা। ক্রেতার উপর কর আরোপ করছে, যে দাম ক্রেতাকে সেই দাম তো দিতে হবে, আবার করের টাকাটাও দিতে হবে। তাহলে চাহিদা অপেক্ষকে দামের সাথে করের পরিমাণটা কি হইতো? যোগ হইতো, যদি ক্রেতার উপর কর আরোপ করতো। যেহেতু বিক্রেতার উপর কর আরোপ করছে, বিক্রেতা যে দামে বিক্রি করতেছে, মনে করে একটা দ্রব্য কত টাকায় বিক্রি করতেছিল? 6 টাকা দামে বিক্রি করতেছিল। বিক্রি করার সাথে সাথে সরকারকে আবার এখন 3 টাকা কর দিতে হবে। বিক্রি করে যে দাম পাবে সেখান থেকে সরকারকে করের টাকাটা দিতে হবে, প্রতিটার ক্ষেত্রে 3 টাকা। তাহলে বিক্রেতার কি বাড়তেছে না কমতেছে? কমতেছে। তাহলে নতুন যোগান অপেক্ষকটা হবে, দেখেন, কিউএসটি, ট্যাক্স আরোপের উপর যোগানের পরিমাণ। আগে কি ছিল? শুধু কিউএস। আগের কিউএস কি ছিল? -3 প্লাস পি। ট্যাক্স আরোপের পর যোগান, টি লেখাতে বুঝতে পারবেন আপনারা ইজিলি, ছাড়ও বুঝতে পারবে যে কর আরোপের পর যোগান অপেক্ষক। আগে যে দাম পাইছিলা তুমি বিক্রেতা মনে করো, বিক্রেতার উপর কর আরোপ করলে তুমি নিজেকে বিক্রেতা মনে করবা। তখন ক্রেতার উপর কর আরোপ করবে, তখন তুমি নিজেকে ক্রেতা মনে করবা। তাহলে কি করতে হবে? একটু মেধা খাটালে উত্তর পেয়ে যাবা। বিক্রেতার উপর কর আরোপ করছে, বিক্রেতা আগে বিক্রি করে এই পি টাকা বা 6 টাকা, অর্থাৎ পিতে কি দাম, এই দাম পাচ্ছিল। এখন কর আরোপ করার ফলে যে দাম পাচ্ছে সেইখান থেকে করের পরিমাণটা সরকারকে দিতে হচ্ছে। তার মানে কি? দাম থেকে যেটা পাচ্ছিল সেইখান থেকে 3 টাকা সরকারকে দিতে হচ্ছে, বিক্রেতার কমে যাচ্ছে। যদি যোগান অপেক্ষকটা এইরকম হইতো, কিউএস ইকুয়াল -3 প্লাস 7p, তাহলে কি হতো? -3 প্লাস 7 ইন্টু পি -3। তখন 7p -3 না, পি শুধু দাম কি? শুধু পিটে হলো দাম। বিক্রি করে যে টাকাটা পাচ্ছিল সেইখান থেকে করের টাকাটা সরকারকে দিতে হচ্ছে, অর্থাৎ দামের থেকে করের পরিমাণটা বিয়োগ হবে। যদি বিক্রেতাকে সরকার ভর্তুকি দিত, যে একটা উৎপাদন করলে বিক্রেতা বিক্রি করে যা পাবে, সরকার আবার 3 টাকা দেবে, দাম তো পাচ্ছে প্লাস 3 টাকা আরও বাড়তি পাচ্ছে সরকারের কাছ থেকে, একটা সাপোর্ট পাচ্ছে, তখন প্লাস হইতো। তাহলে যেহেতু এখানে কর আরোপ করেছে, তাহলে দামের সাথে করের পরিমাণটা যোগান অপেক্ষকে বিয়োগ হইল। -3 প্লাস প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে -3 কিউএসটি। অতএব কিউএসটি কর আরোপের পর যোগান -3 আর -3 কে -6 প্লাস পি। কর আরোপের পর ভারসাম্য শর্তানুসারে বিক্রেতার উপর কর আরোপের পর ভারসাম্য শর্তানুসারে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল কোয়ান্টিটি অফ সাপ্লাই, অর্থাৎ চাহিদার কোনো চেঞ্জ হয়নি, ক্রেতার উপর তো কর আরোপ করেনি। চাহিদা অপেক্ষক আগেরটাই ইজ ইকুয়াল নতুন যোগান, আগের চাহিদা ইকুয়াল নতুন যোগান। চাহিদার পরিমাণ ইকুয়াল যোগানের পরিমাণ, মানে কি ভারসাম্য। তাহলে কি? চাহিদার পরিমাণ ইকুয়াল নতুন যোগানের পরিমাণ। তাহলে 15 মাইনাস কিউডি এর মান কি? 15 - 2p, আর যোগান কি? -6 প্লাস পি। পিগুলাকে বামে নাও, -2p তো সমানের বামে আসি, এই পিটাকেও বামে নিয়ে আসো, -p। তাহলে -6, 15টাকে ডানে নিয়ে যাও, +15 সমানের ডান পাশে গেলে কি? -15 হবে। -3p
ইজ ইকুয়াল মাইনাস 21, 6 আর 15 কত হবে 21। তাহলে পি ইকুয়াল -21/-3, তো মাইনাস মাইনাস উঠে যাবে, কি আসবে? অতএব পি ইকুয়াল 7, 321। এখন এই পি এর মান, পি এর নতুন মান চাহিদা অপেক্ষকে বসে। চাহিদা অপেক্ষক মানে এটা, যোগান অপেক্ষক বলতে এটা। যোগান অপেক্ষককে বসাতে গিয়ে যদি বলো পি এর মান যোগান অপেক্ষকে বসে, আগের যোগান অপেক্ষকে বসা ভুল। যে চাহিদা অপেক্ষক এবং যে যোগান অপেক্ষক থেকে তুমি মানটা পাইছো, সেই মানটা এই দুটার যে কোনো একটা, এটা বলতে এটা আর এটা বলতে এটা, এই দুটার যে কোনো একটাতে বসাবা, কাজ হবে। এখন পি এর মান বা পি এর নতুন মান চাহিদা অপেক্ষকে বসাই, পি এর নতুন মান চাহিদা অপেক্ষকে বসাই। তাহলে কিউডি ইকুয়াল 15 - 2p, 15 - 2 ইন্টু পি এর নতুন মান কত পেয়েছি 7, 7 2 × 14, 15 থেকে 14 বিয়োগ করলে কত হবে 1। অতএব কিউ ইকুয়াল 1। অতএব গ নাম্বার আমরা রানিং আছি, আমরা করতেছি গ নাম্বার। অতএব কর আরোপের পর ভারসাম্য দাম পিটি বার, কেউ কেউ লেখে পি বার প্রাইম বা পি বার প্রাইম, মানে চেঞ্জ আনার জন্য প্রাইম দিছে, আর আমি টি দিলাম। ট্যাক্স আরোপের পর প্রাইম দ্বারা না টি দ্বারা কি বোঝাচ্ছে, সরাসরি ট্যাক্সই বোঝাচ্ছে, যে ট্যাক্স আরোপের পর দাম। ক নাম্বারে দামটাকে আমরা কি বলছিলাম, শুধু পি বার, তখন ট্যাক্স আরোপ ছিল না। আর এখানে পিটি বার মানে কি, ট্যাক্স আরোপের পর দাম। কত পেয়েছি আমরা 7 টাকা। এবং কর আরোপের পর ভারসাম্য দাম পিটি বার ইজ ইকুয়াল 7 টাকা, এবং ভারসাম্য পরিমাণ কিউটি বার, ট্যাক্স আরোপের পর পরিমাণ কিউটি বার ইজ ইকুয়াল কত 1 একক। এটি হচ্ছে গ নাম্বার কোশ্চেন অ্যান্সার। ছোট্ট একটা আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কর আরোপের ফলে সরকারের রাজস্ব আয়। কর আরোপের ফলে সরকারের রাজস্ব আয়। আবার ঘ নাম্বার কর আরোপের ফলে সরকারের রাজস্ব আয়। সরকার কি করে, কর আরোপ করে যে টাকা পায় সেটা হলো যে আয়, সেটা হলো রাজস্ব আয়। সরকারের রাজস্ব আয়, মোট করকে টি দ্বারা বোঝানো হয় বড়টি, আর একটার ক্ষেত্রে করকে মনে করো ছোটটি বললাম। একটার ক্ষেত্রে কর গুণ কর আরোপের পর পরিমাণ। একটার ক্ষেত্রে সরকার কর পাচ্ছে 3 টাকা, প্রতি পণ্যের একক প্রতি বা দ্রব্যের একক প্রতি কত টাকা কর আরোপ করছিল 3 টাকা, আর কর আরোপ করার পর বিক্রি হচ্ছে কয়টা, একটা। তাহলে কি সরকার কত টাকা পাচ্ছে 3 টাকা। যদি বিক্রি কর আরোপের পর পরিমাণ 10 হইতো কিউটি বারের মান, তাহলে কি 3 × 10, 3 × 10 = 30 টাকা সরকারের আয় হইতো। 5টা বিক্রি হলে 3 × 5 = 15 টাকা সরকারের আয় হইতো। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। ভালো শেখার জন্য এক্সপার্ট কারো কাছ থেকে তোমার হেল্প নিতে হবে। আমি কেমন পড়ে এটা আমি বলবো না, তুমি আমার ইউটিউব চ্যানেলে ইকোনমিক্স হোম সার্চ দিয়ে অন্তরীকরণ অধ্যায়টা ভালো করে দেখবা। প্লেলিস্টে গিয়ে ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ একটা অধ্যায় দেওয়া আছে, ছোট 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 করে ক্লাস, ওটা মেজর একটা অধ্যায়, অনেকগুলো ক্লাস দিছি, দেখবা। ব্যষ্টিক অর্থনীতির বেশ ক্লাস দেওয়া আছে, সামষ্টিক অর্থনীতির বেশ ক্লাস দেওয়া আছে, পরিসংখ্যানের অনেক ক্লাস দেওয়া আছে, দেখবে এগুলো ভালো করে। যদি আমার পড়ানোর কৌশল তোমার ভালো লাগে, অবশ্যই তুমি আমার অনলাইন কোর্সে ভর্তি হও। মোটামুটি তারিখ নির্ধারণ করেছি আগামী 7ই মে 2024 সালের 7ই মে, নিউ ফার্স্ট ইয়ার 2023-24 শিক্ষাবর্ষের স্টুডেন্ট তোমরা যারা আসো, তোমাদের নিয়ে আমি অনলাইন ব্যাচ শুরু করব। রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যার পর, টাইমটা আমি পরে জানাবো। অনলাইন ব্যাচগুলো পরিচালনা হবে সব সন্ধ্যার পর আর কি, রবি মঙ্গল বৃহস্পতি মাগরিবের নামাজের পর একটা টাইম হবে। তো তোমরা যারা আমার এই অনলাইন কোর্সে ভর্তি হতে চাও, তারা সবাই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, 01716974057। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এখানে দ্রুত যোগাযোগ করে ভর্তি হও। এটা আমি মাস ভিত্তিতে ব্যাচ চালাবো। মাসিক ফি মাত্র 500 টাকা, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। মাসিক ফি মাত্র 500 টাকা, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। জুমে ক্লাস পরিচালনা করব। জুম ক্লাস মানে সরাসরি আমাকে পাচ্ছ, আমার সাথে কথা বলতেছো, ভিডিও দেখতেছো, প্লাস আমার সাথে কথা বলতেছো ক্লাস রানিং অবস্থায়। এবং প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ডের ব্যবস্থা থাকবে। ফাইনাল পরীক্ষা অবধি প্রয়োজনে তুমি বারবার এই রেকর্ডগুলো দেখতে পারবা। আমার আইডি FB আইডি ফজলে হক, এটা হলো মেইন আইডি ফজলে হক। এখানে ঢুকে মেসেঞ্জারে নোট দিতে পারো। আরেকটা নতুন আইডি আছে, যারা নতুন ভর্তি হয় তাদেরকে আমি এটাতে অ্যাড করে নিই। এটাতে 5000 প্রিন্ট হয়ে গেছে, এটাতে তুমি
ফলোয়ার হয়ে থাকতে পারো। আর তোমাকে আমি ভর্তির পর এই আইডিটাতে অ্যাড করাই নেব। এটা জাস্ট যারা ভর্তি হচ্ছে নতুন অনলাইন স্টুডেন্ট হিসেবে তাদেরকে আমি অ্যাড করাই নিচ্ছি। এই আইডিতে অ্যাড করে নিয়ে আমার যে মাধ্যমগুলো আছে পড়ানো সেগুলোতে আমি ইনক্লুড করাই দিই তোমাদেরকে। তো আমার ইকোনমিক্স হোম ইউটিউব চ্যানেল, এটা তো বললাম বারবার যে তোমরা এটা ফলো করবা। আমার একটা এফবি গ্রুপ আছে ইকোনমিক্স হোম ফর ইকোনমিক্স সাজেশন অ্যান্ড সলিউশন, সেখানেও ইনভলভ হবা, ইকোনমিক্সের অনেক আপডেট পাবা। ইনশাআল্লাহ মে মাস থেকে আরও নতুন অনেক মাত্রা সংযোজন হবে আমার ইকোনমিক্স হোম এই অনলাইন প্ল্যাটফর্মে। তো সবাই ভালো থাকবা, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবা, তোমাদের জন্য সবার জন্য দোয়া ও অনেক অনেক শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।